চেতনাহীন দেহটা ধীরে ধীরে জ্ঞান ফিরতে শুরু করে। মাথাটা ভারী লাগছে, যেন হাজারটা হাতুড়ি একসঙ্গে আঘাত করছে। চারপাশ অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা স্নান চাঁদের আলোয় ঘরটাকে কিছুটা বোঝা যাচ্ছে। ধীরে ধীরে চোখ খুলতেই মাহিরা উপলব্ধি করে সে কোনো অচেনা জায়গায় আছে। তার হাত পা বাঁধা নেই, কিন্তু শরীরে অসহনীয় ক্লান্তি। ঘরটা বিশাল, কিন্তু পরিত্যক্ত মনে হচ্ছে। দেয়ালে পুরনো ছেঁড়া পর্দা ঝুলছে, কাঠের মেঝেতে ধুলো জমে আছে। জানালাগুলো বন্ধ, বাইরের দিকে তাকিয়ে কিছু বোঝা যাচ্ছে না, শুধু দূরে ঝিঝি পোকার শব্দ ছাড়া। মাহিরা ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পা কাঁপতে থাকে। এতক্ষণ তার মুখের সামনে রাখা কাপড় সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু বাতাসে এখনো অদ্ভুত এক গ্রাণ লেগে আছে, ধোঁয়া আর পুরনো কাঠের গন্ধ। কোনো এক কোণ থেকে একটা শব্দ আসে, কেউ একজন নিঃশ্বাস নিচ্ছে, ধীরে ভারী নিঃশ্বাস। মাহিরার হৃদস্পন্দন ধরধর করে ওঠে। কে আছো এখানে? তার কণ্ঠ কাঁপছিল। কোনো উত্তর আসে না, কিন্তু সামনের ছায়া ঘন হয়ে ওঠে। কারো উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। একজন লোক ধীর পায়ে সামনে আসে। তার মুখটা এখনো অন্ধকারে ঢাকা, কিন্তু চোখ দুটো জ্বলজ্বল করছে। তুমি কে? আমাকে এখানে কেন এনেছো? মাহিরার কণ্ঠে স্পষ্ট ভয়। লোকটা কিছু না বলে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর শান্ত কণ্ঠে বলে, ভেবেছিলাম তুমি একটু শান্ত হবে, কিন্তু তোমার মতো মেয়েরা বড্ড বেশি প্রশ্ন করে। মাহিরা শীত ধারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সে লোকটার কণ্ঠ চেনে না, কিন্তু এই শীতল অভিব্যক্তি তার শরীর জমিয়ে ফেলছে। তুমি ভুল করছো, আমাকে ছেড়ে দাও। মাহিরা কাঁপা কাঁপা কণ্ঠে বলে। লোকটা ধীর পায়ে এগিয়ে আসে, তারপর ফিস ফিস করে বলে, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই সুন্দরী, আর তাছাড়া তুমি তো আমার অতিথি। তারপর এক নিঃশ্বাসে বলে, তোমার শেঠ সাহেব কি তোমাকে খুঁজে পাবে, নাকি এই পাহাড়ে নৃশংসতা তোমার নতুন ঠিকানা হবে? মাহিরা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এই লোক কি বলতে চায়? শেরহান কি জানে সে কোথায় আছে, নাকি এটা সবই কোনো গভীর চক্রান্ত? দরজার ওপাশ থেকে হঠাৎ কারো পায়ের শব্দ শোনা যায়। লোকটা দ্রুত পেছনে সরে যায়, দরজা খুঁড়ে বাইরে বেরিয়ে যায়, কিন্তু যাবার আগে পেছন ফিরে বলে, তোমার জন্য একটা চমক অপেক্ষা করছে মাহিরা। রাত বাড়ুক, তারপর সব জানতে পারবে। দরজাটা শক্ত করে বন্ধ হয়ে যায়। চারপাশের নীরবতা আবার আগের মতো হয়ে যায়, কিন্তু এবার মাহিরার মনে ভয় চেপে বসে। কে জানে এই রাত তার জন্য সহজ হবে না। বারবার চোখের কাছে আধারে ডুবে থাকা কক্ষ জুড়ে একটা মুখ ঘুরে ফিরে ক্লান্ত আখিদয়ে ভেসে বেড়ায়। মাহিরার ক্লান্ত ব্যথায় জর্জরিত দেহ টেনে উঠে বসে সে বেশ অবাক হয়, কেননা তার হাত পা বাঁধা হয় না। চারপাশে বেশ ভয়ঙ্কর অন্ধকারে ডুবে রয়েছে। রুমটির এক কিনারায় ছোট্ট একটা জানালা তালা মেরে রেখেছে। ঠোঁটে কেঁদে ওঠে অষ্টাদশী, বুক ভেঙে কান্না আসছে তার। শের সাহেব একটু জন্য অনুপস্থিতি গেলেই তার জীবনে ঝড় শুরু হয়। এই মানুষটা তার জীবনের একটি সেফটি জাল। মাহিরা কান্নারত চলো চলো চোখে ঠোঁট উল্টে বলে, নিশীথ রাতে চাঁদের আলো খুঁজেছি, আপনার প্রতীক্ষায় দিন গেছে বয়ে। শের সাহেব, আপনি এলেন না। আমার আধারে জ্বলেনি দ্বীপ জোড়ায়। কালো ছায়ারা ছুঁয়ে গেছে মন, আপনার আমানতে জড়িয়েছে জাল। আমি ডাক পাঠালাম বাতাসের কানে, সুর বয়ে নিক পৌঁছাক তা কাল। শের সাহেব, শের সাহেব, আধার ভেঙে আসুন, নতুন ভোরের আলো আনুন আমার শূন্য চোখের কোণে, আবার নকশা কাটুক স্বপ্নের বুনন। অসহায় ন্যায় ঘুমড়ে হাঁটু মুড়ে বসে আছি। এর শেষ তার জানা নেই, তবে রবের ইচ্ছেতে নিজেকে কিছু কীটের সাথে লড়াই করার জন্য তৈরি হচ্ছে। নিস্তব্ধ চারপাশ, তীব্র গরমের ন্যায় ছটফট করছে কিছু মানুষ। সকাল গড়িয়ে বিকাল হয়ে গিয়েছে, মাহিরা আর কোনো খোঁজ নেই। শায়ের এবার আর সহ্য করতে পারছে না। শেরহানকে সে কি বলবে? তার মাহুরানির খবর কেউ জানে না। শেরহান না, সব মেরে ফেলবে। তার মাহু নিখোঁজ শুনলে সব শেষ করে ফেলবে। তাজমৌলির দিকে তাকিয়ে দেখে মেয়েটি এখনো কাঁদছে। সালাও কাঁদছে, প্রত্যেকে আতঙ্কে ভয় পাচ্ছে। বাড়িতে এখনো জানানো হয়নি। পাহাড়ের প্রত্যেকটি বাড়ি, সব জায়গা তন্ন তন্ন করে তদন্ত করে মাহিরা কোনো হদিস মিলে না। সাহেব সানার দিকে তাকায়, ভাঙা গলায় বলে, সানা প্লিজ খুঁজুন মিহুকে। শেরহান মরে যাবে, সব শেষ করে ফেলবে শেরহান।
কখন যেন ফোন দিয়ে খোঁজ করে। সারা কোনো রূপ উত্তর দেয় না। সে শেরহান সম্পর্কে আগে থেকেই অবগত। মৌরি উঠে দাঁড়ায়। সানাপু, আমি যাই আমার আপুকে খুঁজতে। আমার আপু কেমন আছে আল্লাহ জানে। এই বলেই মৌর রক্তাক্ত পা নিয়ে ঘুরিয়ে এগিয়ে যেতে নিলে তাজ ইয়া ধমক দিয়ে আটকে দেয়। তাজে ধমকেও দমে না মৌরি। তার বোনের চিন্তায় উন্মাদের ন্যায় চারপাশ খোঁজ করছে, চাতক পাখির ন্যায় বোনের আসার অপেক্ষা করছে। মৌরিকে যেতে দেখে সবাই তার পিছু চলে যায়। মিম মাহিরার নিখোঁজের খবর পেয়ে ছুটে আসে। সে নিজেও খুঁজছে। পাহাড় থেকে অনেকটা দূরে তারা পৌঁছায়। এইটুকু সময় কিভাবে কি গেল কারো বোধগম্য হচ্ছে না। যেন অতি নিকটেই মাহিরার অবস্থান, তবে ধরা ছোঁয়ার বাইরে। বিকেল গড়িয়ে সন্ধ্যার আধার নেমে আসে। এবার যেন ভয়গুলো আরো জটিল আকারে বুকে বাঁধছে। সাহেব তাদের ফোর্স কাজে লাগিয়ে দেয়, কিন্তু কোনো ফলাফল পায়নি এখনো। তাজ কংক্রিটের তৈরি রাস্তায় ব্যথিত পা নিয়ে ক্লান্তি এবং ভয়ে বসে পড়ে। তাজকে বসে পড়তে দেখে সায়ের অসহায়ের ন্যায় তাকায়। কি করবে সে? শেরহানকে জানালে মেরে ফেলবে তাকে। কি করবে সে? সায়ের ধীর স্বরে প্রশ্ন ছুড়ে তাজের পানে। তাজ শেরহানকে জানাবো কি? তাজ তড়া করে চোখ তুলে তাকায়। শেরহান ভাইয়ের কলিজা নিখোঁজ, এই খবর পেয়ে সবাই সুস্থ থাকবে তা ভাবেন কি করে? তাজের প্রতিটি বাক্য কাঁপা কাঁপা গলায় ভয় মিশ্রিত ছিল। সানাও নিজের কিছু লোক লাগিয়ে দেয়। এখনো আশারূপ কোনো খবর পায়নি। মৌরি সানার দিক তাকিয়ে ধীর স্বরে বলে, আপু, আমাদের বাড়িতে জানানো উচিত। তোমাদের ভয়ের জন্য তো আর আমার আপুকে ঠেলে দিব না, তাই না? মৌরির কথা শুনে তাজ বলে, এত পারিস খুঁজে আন যা পিয়াদব। তাজ ভাই, আপনার রাগ নিজের কাছে রাখুন। এখনই আমার বোন চাই। এত কথা জানেন, তাহলে কাজটাও করে দেখান। মৌরির এমন ব্যবহারের কারণ প্রত্যেকে জানে। তাজ শীতল চোখে তাকায়, তবে প্রতি উত্তরে কিছুই বলে না। পকেটে থেকে ফোন বের করে বাড়ির উদ্দেশ্যে কল দেয়। মায়া বেগম মাত্র নামাজ শেষ করে উঠে বসে ফোনের আশায় যায় নামাজ গুছিয়ে ফোন হাতে তুলে নেয়। তাজ নামটি জলজল করছে। মায়া বেগম হাসি মুখে ফোনটি রিসিভ করে বলে, তাজ বাবা, কেমন আছিস? আমার মাহু কই বাবা? মরিরা কই? দে, আমি অপেক্ষায় ছিলাম তোদের কলের। মায়া বেগমকে এক শ্বাসে এত কথা বলতে দেখে তাজের গলা আটকে আসে। কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। পুরুষ মানুষের কাঁদতে নেই, তাই তো সে চুপ করে আছে। না হলে তো কেঁদে কেঁদে বলতো তার বনুকে পাচ্ছে না সে। তাজকে কথা বলতে না দেখে মায়া বেগম কপাল কুঁচকে প্রশ্ন করে, কি রে তাজ, কথা বলিস না কেন? আমার মাহুরে দে, মো কই? তাজ এবার মুখ খুলে কাপা কাপা স্বরে বলে। ফুপি, মাহুকে পাচ্ছি না সকাল থেকে। তাজের বাক্য কর্ণকুহর হতেই মায়া বেগম থমকে যায়। কি বলে তাজ এসব? তার মাথা ঘুরিয়ে উঠছে। এই তাজ, কি বলিস? মজা করিস? না বাবা, অন্তত আমার মাহুকে নিয়ে মোটেও নয়। ফুপি, আমি মজা করার মানুষ নয়, তা জানো। মাহুকে পাচ্ছি না আমরা। ব্যাস, মায়া বেগম আর শুনতে পারল না। হাতের ফোনখানা মাটির ঘর্ষণে বিকট শব্দ তুলে মাটিতে আছড়ে পড়ে যায় অর্ধবয়স্ক মহিলাটি। তাজ কোনো সাড়া না পেয়ে বেশ কয়েকবার ডাক দেয়, তবুও কোনো সাড়া পায় না। নিজের মায়ের সাড়া না পেয়ে মৌরি হু হু করে কেঁদে ওঠে। রাতের আকাশ মেঘের ভারে আরো ভারী হয়ে ওঠে। চারপাশ গুমট আধার ধারণ করে। বৃষ্টির প্রকোপ বাড়বে তা বোঝাই যাচ্ছে। কিছু সময়ের ব্যবধানে আকাশ চিরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির প্রকোপটা এতটাই প্রখর, মুহূর্তে প্রতিটি মানুষ ভিজে একাকার। তবুও এদের কোনো হেলদোল নেই। পাহাড়ি বিচ্ছির রাস্তায় বসে আছে যে যার মতো। মৌরি সানার বলে লেপ্টে কাঁদছে। তার আপু তো তার জান, সে কিভাবে সইবে তার অনুপস্থিতি? লন্ডন শহরের বড় রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে শেরহান খান, তার পাশেই রাহিদ। দুইজনেই স্যুটবুট পরে এসেছে। রাতের হালকা ঠান্ডা হাওয়ায় শেরহান তার কোটের কলার তুলে নিল। আজকের রাতটা অন্য রাতগুলোর মতো নয়। আজ সে এখানে এসেছে একটা গুরুত্বপূর্ণ মিশনের জন্য। বহুদিন ধরে পরিকল্পনা করার পর আজ সেই সময় এসেছে যখন তাকে জিততেই হবে। রাহিদ নিচু গলায় বলল। প্রস্তুত। শেরহান এক মুহূর্ত সময় নিল, তারপর ধীর কণ্ঠে বলল, আজ আমি জিতবো। সে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। চোখ জোড়া হিমশীতল, নিঃশ্বাস ভারী। ভেতরে জমায়েত থাকা শত্রুরা তখনও জানে না তাদের মৃত্যুর ছায়া এসে গেছে। এক সেকেন্ডের জন্য সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। তারপর বিস্ফোরণ। রুমের আলো
জ্বলছে উঠল, টেবিল উল্টে গেল, মানুষের চিৎকারে রেস্টুরেন্ট কেঁপে উঠল। শেরহানের হাতে চকচক করছিল সাইলেন্সার লাগানো পিস্তল, আর তার চারপাশে পড়েছিল প্রতিপক্ষের গুরুবিদ্ধ দেহ। রাহি দ্রুত কভার দিল, শেরহান সামনে এগিয়ে গেল। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা গুলি ছিল নিখুঁত, অব্যর্থ। তার মিশন স্পষ্ট, আজ এখানে শুধু একটাই পরিণতি লেখা হবে। রক্তে রঞ্জিত হলো রেস্টুরেন্টের মার্বেল ফ্লোর, বাতাসে বারুদ, তার মৃত্যুর গন্ধ ছড়িয়ে পড়ল। এখানে আসার আগে সে বলেছিল, আজ আমি জিতব। এবং সে জানে তার কথাই সত্যি হবে। মুহূর্তেই পুরো রেস্টুরেন্ট সিল মেরে দেওয়া হলো, দরজাগুলো লক, জানালার পর্দাগুলো নামানো। এখানে কেউ আসবে না, কেউ বেরোবে না। এই জায়গাটা এখন মৃত্যুর খাঁচা। শেরহান কারো কোট খুলে ছুড়ে দিল রাহিদের দিকে, তার মুখে তখনও সেই বিজয়ের হাসি। শত্রুদের দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে, রক্তে ভিজে গেছে দামি কার্পেট। সে ধীরে ধীরে হাঁটছে, যেন এই বিশৃঙ্খলা তার কাছে কিছুই না। জানা মারতে পারলেও শান্তি। শেরহান ফিসফিস করে বলল, তার কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা। রাহিদ তার পাশে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। এই লোকটা মানুষ নয়, যেন শিকারী, রক্তের প্রতি উদাসীন, প্রতিশোধে অটল। সেলহান গ্লোভস খুলে ছুঁড়ে ফেলে দিল। একে একে নিখুঁতভাবে সম্পন্ন করা শিকার শেষ করে সে গাড়ির দিকে হাঁটতে লাগলো। তার সুঠাম শরীর আর শীতল চোখ জোড়া অন্ধকারের রাতে আরো ভয়ঙ্কর লাগছিল। শেরহান গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে তার শেরনির অভয়বা চোখে আঁকে, মুচকি হেসে ফিসফিস করে বলে, শেরনি, আজ আমি তোমার বক্ষ দেহে আমার মাথা ঠেকানোর জন্য আমার প্রতিটা নিঃশ্বাস এবার তোমাদের বিচরণ করবে। এবার আর ছাড় নিয়ে যান। কেটে যায় আরো 2 দিন। সময়ের মতো সময় চলে গেলেও খান বিলাত প্রত্যেকে যেন এক একজনের মাঝেই থমকে গেল। খান বিলা, যা একসময় প্রাণ উজ্জ্বল হাসি আর আলোয় ঝলমল করত, আজ সেখানে গভীর নীরবতা। বাতাসে যেন শোকের ভার বহন করছে প্রতিটি ইট, প্রতিটি দেয়াল। অদ্ভুত এক নিস্তব্ধতা ভর করেছে এই বাড়িতে, যেন সব শব্দ হারিয়ে গেছে চিরতরে। শায়রকে ফিরে দেখে মায়া বেগম ছুটে এসে দরজার সামনে দাঁড়ালেন। চোখ জোড়া অশ্রুসিক্ত, হাত দুটো অনবরত কাঁপছে। তার হৃদয়ের কষ্ট যেন আর ধরে রাখা সম্ভব নয়। মৌরি পেছন থেকে এগিয়ে এসে কাঁপা কণ্ঠে বলল, আম্মু, আপুকে তো খুঁজে পাবো তাই না? কথাটা শুনে মায়া বেগম আর নিজেকে সামলাতে পারলেন না, বুকে হাত রেখে বসে পড়লেন সিঁড়ির ধাপে। শায়ের, তাজ, সানা সবাই দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। শেরহান এখনো জানে না, যেই মুহূর্তে সে জানবে পুরো দুনিয়া ভেঙে পড়বে তার সামনে। যে মানুষটা ভালোবাসাকে হৃদয়ের গভীরে আগলে রাখে, সে যদি জানতে পারে তার শেরনি হারিয়ে গেছে, তাহলে সে কি স্বাভাবিক থাকতে পারবে? রাতের আকাশ ক্রমশ ভারী হয়ে আসছে, বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে দূর থেকে। খান বিলার বাতিগুলো জ্বলছে, কিন্তু সেই আলোয় কোনো উষ্ণতা নেই, শুধু ভয় আর অপেক্ষার ছায়া। সারাদিন খোঁজ করেও মাহিরার কোনো রূপ হদিস কেউ পায় না। আজ 3 দিন হলো মাহিরা নিখোঁজ। পাগলের মতো হন্য হয়ে খুঁজছে প্রতিটি ব্যক্তি। জামাল সাহেব মেয়ের অনুপস্থিতিতে অসুস্থ হয়ে পড়েছে। মায়া বেগম বেশিরভাগ সময় সেন্সলেস হয়েই পড়ে থাকে। প্রতিটি হৃদয় কাঁপিয়ে দিচ্ছে মাহিরার অনুপস্থিতি। খান ভিলা আজ নিস্তব্ধ। সেই বাড়িতে অষ্টাদশী নূপুরের শব্দে পুরো ভিলায় জঙ্কার তুলত, আজ সেই ভিলা নিস্তব্ধ, শোকাহত। রাহি বেগম মাহিরার জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে আর সেন্স নেই, স্লাইন চড়ছে বর্তমানে। বাড়ির কর্তারা পাগলের মতো খোঁজ করছে, তবুও মেয়ের খোঁজ না পেয়ে উন্মাদের ন্যায় ছটফট করছে। জামাল সাহেব নীরবতা ভেঙে সাহেবের দিকে অসহায় ন্যায় তাকায়, করুণ স্বরে বলে, শাহেদ শিরানকে দয়া করে জানাও, আমার মাহুকে এই একটা মানুষ ছাড়া কেউ আগলে রাখতে পারবে না। শেহরান বিনা আমার মাহুরে কেউ পাবে না। আমি বাবা হয়ে আমার মেয়েকে ভিক্ষা চাই। তুমি শেহরানকে ফিরে আসতে বলো, তার মাহুকে কালো ছায়া ঢেকে ফেলার আগেই। জামাল সাহেবের করুণ স্বর প্রতিটি মানুষকে লজ্জিত করছে। একটি বাবার আর্তনাদ এতগুলো পুরুষকে লজ্জিত করছে। এখন রাত 8:34। শায়ের আফরান তাজ একটু আগে খোঁজ করে বাড়ি ফিরে তারা আর সহ্য করতে পারছে না। শেরহান বিনা জীবনেও পাবে না, তা তাদের বোধগম্য হয়েছে বেশ। মায়া বেগম সেন্স হারিয়ে পড়ে আছে। মরি মায়ের পাশেই বসে কাঁদছে, সানা রাহির পাশে বসে আছে। অন্ধকার ভেদ করে সরু আলো বিধ্বস্ত নারীর চোখে পড়ে, ক্লান্ত চোখগুলো তবুও নিস্তেজ হয়ে পড়ে আছে। আগন্তুক ঠোঁটের কোণা বাঁকা হাসি জুড়িয়ে ভেতরে প্রবেশ করে।
সামনে তাকায় পূর্ণ দৃষ্টি মেলে। ফর্সা গালটা কেমন কালচে হয়ে গিয়েছে, শরীরে ময়লা লেগে আছে, পরনের জামাটা বেশ কিছু জায়গায় ছিঁড়ে গিয়েছে মারের জন্য। আগন্তুক ভেতরে গিয়ে মাহিরার পাশে দাঁড়ায়। পাশের জগ থেকে কিছুটা পানি ছুঁড়ে মারতেই ক্লান্ত অসহ্য ব্যথায় চোখগুলো পিটপিট করে তাকায়। অন্ধকারে মুখখানা স্পষ্ট নয়, তবে মাহিরা খুব ভালো করেই চেনে এই মেয়েকে। আগন্তুক ঠোঁট এলিয়ে হাসে, তৃপ্তিদায়ক হাসিতে মেতে ওঠে। অনেক দিনের বাসনা পূর্ণ হয়েছে। শেরহানের নারীকে শেষ করছে তিলে তিলে, অসহনীয় মারে মেয়েটিকে অত্যাচার করছে গত 3 দিন একটানা। মাহিরা ক্লান্তি নিয়েই উঠে বসে। তার অবস্থা শোচনীয়, তবুও চোখ মুখ কঠিন। মায়াবী আঁখিদ্বয় আজ বড্ড হিংস্র লাগছে। এবার যেন পুরো শেরের শেরনি লাগছে তাকে। মাহিরা সামনে তাকিয়ে বাঁকা হাসে। কি হলো টুইঙ্কেল, এবার হাসো কেন? শেহরানের শেরনিকে আঘাত করে ভালো লাগছে তাই না? মাহিরার কথায় টুইঙ্কেল বেশ হাসে। শান্তি শান্তি শান্তি, তোকে আমি শেষ করতে পেরে স্বর্গীয় শান্তি পাচ্ছি। তোর প্রেম শেষ করব বেশি বেড়েছিলি দুজনেই, আমি পাখা কেটে দিয়েছি। মাহিরা তাচ্ছিল্য হাসে, ক্লান্তিতে গলা আটকে আসছে, তবুও অতি কষ্টে বলে ওঠে। শের সিংহের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। যখন কেউ নিজ ইচ্ছায় শিকার হতে চায়, তাকে আরো মজা নিয়ে শিকার করে, খুব লেখায় ছিন্ন ভিন্ন করে। আর শেরের শেরনি কি করে জানি? সে তো শিকারের খেলা বোঝে, তবুও নখ দাঁতে আঁচড় কেটে শেরের সাথে খেলায় মাতে। মাহিরা এত তেজ দেখে টুইঙ্কেল লাগে ফেটে পড়ে। পাশে থাকা লাঠি দিয়ে মুহূর্তে মাহিরার মাথায় বাড়ি মারে। এত জোরে বাড়ি খেয়ে মাহিরার পুরো দুনিয়া ঘুরে যায়। চোখ দুটো আর সায় দেয় না মেলে থাকার জন্য। টুইঙ্কেল লাঠিতে ছুটে মারে, নিজের চুল খামচে ধরে, চিল্লিয়ে বলে, I hate your and Sharon's arrogance. Sharon's arrogance is destroying me. If you show the same arrogance, I won't spare you. I will kill you. আমি ঘৃণা করি তোরা শেররানের এত তেজ। শেররানের তেজ আমাকে শেষ করে দিচ্ছে। তুই যদি একই রকম তেজ দেখাস, তোকে আর বাঁচাবো না, মেরে ফেলবো। টুইঙ্কেলের চেঁচামেচি শুনে একটি যুবক ছুটে আসে, টুইঙ্কেলকে জড়িয়ে ধরে এগিয়ে যায়। এই বেবি কুল, চেঁচামেচি করছো কেন? হৃদয়ের কথা শুনে টুইঙ্কেল থেমে যায়, ঠোঁট উল্টে বলে, বেবি, এই মেয়ে আমাকে উত্তেজিত করছে, প্লিজ কিছু করো। টুইঙ্কেলের কথা শুনে হৃদয় মাহিরার দিকে তাকায়। মেয়েটি বেশ সুন্দর, যে কোনো পুরুষের মনে আগুন লাগিয়ে দেবে, চোখ ধাঁধানো সুন্দর। বাসনা নিয়ে তাকিয়ে আছে হৃদয়। মাহিরা ঝিমুচ্ছে। হৃদয় টুইঙ্কেলকে সান্ত্বনার বাণী শোনায়। তুমি ওই পাশে গিয়ে রেস্ট নাও, আমি দেখি। যাও। আগুন লাগাবো একটু পরেই, সব রেডি করে রাখো, তারপর যা করার করো। হৃদয় সম্মতি দিতেই টুইঙ্কেল চলে যায়। অপরদিকে মাহিরার চোখ দুটো বন্ধ হয়ে আসছে, তবুও তাকিয়ে আছে। আজ তার পরিকল্পনা অনেক কিছু, হয় বাঁচবে, না হয় মরবে, তবুও কিছু করবে। হৃদয় শয়তানি হাসি হেসে ঘরের এক কোণে চলে যায় কিছু একটা তৈরি করতে। টুইঙ্কেল সেদিন তার বয়ফ্রেন্ডের মাধ্যমে মাহিরাকে অপহরণ করে। রাত 6টা বাজে। চারপাশ অন্ধকারে ডুবে গিয়েছে। আজ যেন একটু বেশি অন্ধকার, প্রবল ঝড় আসবে। খানবিলার কার্পেটে মোড়া রাস্তাটি দিয়েই সাই সাই করে কতগুলো গাড়ি প্রবেশ করে। সামনে সাদা রঙের দুটি গাড়ি, তার মধ্যখানে কালো রঙের গাড়িটি থেমে যায়। গার্ডরা দ্রুত বের হয়ে শেরহানের ডোর খুলে দেয়। সুঠামদেহী পুরুষটি ধীর পায়ে নামে, কালো শার্টের বোতাম খোলা, চুলগুলো স্পাইক করা, রূপ যেন উপচে পড়ছে। পারফিউমের করা গ্রান মুহূর্তে পুরো খান চত্বরে ছড়িয়ে পড়েছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে শেরহানের উপস্থিতি। শেরহান বড্ড খুশি। তার শেরনির জন্য দিন রাত পরিশ্রম করে দেশে ফিরে সে আজ তার বউ পাখিকে বুকে জড়িয়ে নেবে। এই 3 দিন কিভাবে কেটেছে এই পুরুষ জানে। তার ভেতরে জ্বলন কেউ দেখবে নাকি? সে শক্ত খোলসে মোড়ানো, তাকে বোঝা কারো কাম্য নয়। পুরুষটির প্রতিটি পদক্ষেপ একরাশ প্রেম দিয়ে এগিয়ে যাচ্ছে। পুরুষটির বুক কেন যেন কাঁপছে, বড্ড কাঁপছে। এই কাঁপন প্রণয়ের নাকি বিরহের তার জানা নেই। খানবিলার বিশাল সদর দরজা ভেদ করে শেরহান প্রবেশ করে। মুখে হালকা হাসি লেগে আছে। খানবিলার প্রত্যেকে ড্রয়িং রুমে মাথা নিচু করে বসেছিল। শেরহান পাত্তা না দিয়ে সোজা নিজের ঘরে চলে যেতে নিলে সায়রের চোখে পড়ে।
এই সময় এই মানুষ দেখে সায়রের বুক মোচড় দিয়ে ওঠে। সে ভালো করে তাকায়, তার ভ্রূণ কিনা এটা শেরহান। সায়রের গলা শুকিয়ে আসছে, চারপাশে বিষাক্ত বায়ু ছড়িয়ে পড়তে লাগছে। শাহের কাপা কাপা হাতে তাজকে ধাক্কা দিতে সে মাথা তুলে তাকায়। শেরহানকে দেখে নিস্তেজের ন্যায় তাকায়। শেরহান নিজের মন মতো উপরে এসে সোজা নিজের ঘরে যায়। আগে তার বউকে জড়িয়ে ধরবে, তবেই শান্তি। পাসওয়ার্ড দিয়ে ঘরে ঢুকতেই পুরো রুম অন্ধকার পায়। ঘরটি কেমন যেন নিস্তেজ লাগছে, দম বন্ধ হয়ে আসছে। শেরহান পুরো রুম খুঁজে দ্রুত নিচে নেমে আসে। শেরহানকে আবার নিচে নামতে দেখে শায়ের উঠে দাঁড়ায়। বুকের মধ্যে বিশাল পাথরের চাপায় পড়ে সে শেষ হয়ে যাচ্ছে। শেরহান সোজা নিচে এসে প্রশ্ন ছুড়ে, এই আমার বউ কই? ঘরে নেই কেন? দেখছেন আছে, এখানে ডাকতে দাও। শায়ের এগিয়ে যায়, কাপা কাপা গলায় বলে। কি রে শেঠান, তুই এত তাড়াতাড়ি আরো পরে না আসার কথা? শেরহান চারপাশে চোখ বুলাতে বুলাতে উত্তর দেয়। সব পরে বলবো, আগে মহারানীকে ডাক। শায়ের বিভিন্নভাবে কথা ঘোরানোর চেষ্টা করলে শেরহান ধমকে ওঠে। যা, বারের ভাঙ রেকর্ড, সরশালা, বউ কই আমার? শেরহান এই বলে বউ বউ বলে জোরে হাঁক ছাড়ে তাকে, কিন্তু একবারও তার উত্তর আসে না। ছোট মেয়েটির রিনরিনের স্বরে জি ডাকটা তার কানে আসে না। শেরহান রেগে যায়। শেরহানের গলা শুকিয়ে আসছে, পুরো ভেতরটা শূন্য লাগছে। একবার, দুইবার, তিনবার আবারও সে ডাক দেয়, মাহি, কিন্তু কোনো উত্তর আসে না। চারপাশের নিস্তব্ধতা যেন গলার কাটার মতো বিঁধতে থাকে। শায়ের, তাজ, সানা সবাই চুপ। তাদের চোখের ভাষা যেন বলে দিচ্ছে কিছু একটা ভয়ঙ্কর হয়ে গেছে। শেরহানের বুক ধক করে ওঠে। সে দ্রুত শায়েরের কলার চেপে ধরে গর্জে ওঠে। বলো, কোথায় আমার মাহিরা? শায়েরের চোখে জল চিকচিক করে, গলায় যেন কোনো শব্দই উঠে আসে না। বাকরুদ্ধ কণ্ঠে সে ফিসফিস করে। তোর শেরনি নিখোঁজ 3 দিন ধরে। শেরহানের মনে হয় তার চারপাশের সবকিছু ভেঙে পড়েছে। এক মুহূর্ত তার সমস্ত অস্তিত্ব যেন টালমাটাল হয়ে যায়। শরীরের প্রতিটি শিরা উপশিরা আগুন ধরে যায়। সে এক ঝটকায় শায়াকে ছেড়ে দিয়ে পেছনে হাঁটে, তারপর ধুম করে সোফায় বসে পড়ে। এক হাতে চুলের গোছা টেনে ধরে সে ফিস করে। 3 দিন? আমার মায়েরা 3 দিন ধরে কোথায়? কেউ কিছু বলতে পারে না। বাইরে বজ্রপাতের বিকট শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। শেরহান ধীরে ধীরে মুখ তোলে, তার চোখে ঝড় নেমে আসে। আমি আসছি মাহু, তোমার শেয়ার আসছে। বিরহের বিষাক্ততা বাতাসে মিশে চারপাশকে ভারী করে তুলেছে। শেরহানের গভীর নিঃশ্বাসে যেন কেঁপে ওঠে পুরো খানবিলা, যেন প্রতিটি দেয়াল তার যন্ত্রণা অনুভব করছে। শেরহানের হাত পাগুলো অনবরত কাঁপছে। ডান হাতখানা বুকে চেপে বসে আছে কিছুক্ষণ। কিছুক্ষণ আগেও পুরুষটি উৎফুল্লতা নিয়ে প্রবেশ করেছিল। কিছু সময়ের ব্যবধানে বিধ্বস্ত হয়ে এক কোণে পড়ে আছে। বাড়ির সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জামাল সাহেবের আঁখি বেয়ে অশ্রুধারা বয়ে চলেছে। শেরহান কাপা কাপা পায়ে উঠে শায়েরের কাছে দাঁড়ায়, আটকানো স্বরে বলে। আমার একবারের অনুপস্থিতিতে মহর বিয়ে দিতে চেয়েছিল। সেদিন চোখ খোলা ডেকে আমি মৃত্যু দেখেছিলাম, আর এবার অনুপস্থিতিতে আমি শুধু মৃত্যুকে দেখিনি, মৃত্যুকে বুক আলিঙ্গন করে নিঃশব্দে মরে গেছে। শেরহানের বাক্যটি কর্ণকুহরণ হতেই সবাই হাঁ করে তাকিয়ে আছে। শেরহানের চোখগুলো লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো দেখাচ্ছে। শায়ের এগিয়ে গিয়ে সান্ত্বনার বাণী দিতে নিলে ঠাস করে গালে চর বসিয়ে দেয়। শায়েরকে মারার প্রত্যেকে চমকে ওঠে। শেরহান শাহেরের গলা চেপে ধরে শেরের ন্যায় হুঙ্কার ছাড়ে। আমাকে কেন জানালি না? আমার বড় নিরুদ্দেশ। তোকে কি বেড়াতে যেতে বলছে বল? শেরহান পর পর আরো 5টা থাপ্পড় শায়েরের গালে মারে। এত জোরে থাপ্পড় খেয়ে শায়েরের নাক দিয়ে রক্ত বের হয়ে আসে। তাজ দ্রুত এগিয়ে আসে, শায়েরকে ছাড়াতে বলে। শায়েরকে কেন মারেন ভাই? ও কি চেষ্টা কম করেছে? শেরহান তাজের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকায়। মুহূর্তেই তাজ শায়েরকে ছেড়ে অন্য পাশে চলে যেতে নিলে শেরহান সাথে কলার চেপে ধরে নাক বরাবর ঘুষি মারে। তোর বালের চেষ্টা তোর কাছে রাখ। আমার প্রাণ ভ্রমণাকে হারিয়েছিস কিভাবে? পীড়িত করতে গিয়েছিস? শেরহান তাজ ও শাহেরকে মারতেই থাকে। দুজনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, ভয়ে কেউ এগিয়েও যেতে পারছে না। মায়া বেগম শেরহানের কণ্ঠ পেয়ে চোখ ফেলে তাকায়, হাতে স্যালাইনের ক্যানুলা এক টানে খুলে ফেলে। মৌরি মায়ের এই অবস্থা দেখে চমকে ওঠে। সে মাকে জড়িয়ে ধরে আটকাতে চাইলে মায়া বেগম দৌড়ে শেরহানের কাছে চলে আসে। শেরহান তখন ফ্লোরে পড়ে আছে, হাতে রক্ত। শায়েরকে মারার সময় পাশে থাকা কাচের টেবিলে ঘুষি মেরে ভেঙে ফেলেছেন। কাচের টুকরো তার মাংস ভেদ করে ঢুকে গেছে, রক্ত গড়গড় করে বের হচ্ছে।
কিন্তু তার মুখে কোনো কষ্টের চিহ্ন নেই, শুধু ঠোঁট দুটো নড়ছে। এটাই একটা নাম জপছে। মহারানী, মায়া বেগম এগিয়ে এসে শেরহানের বিধ্বস্ততা তার কলিজা কাঁপিয়ে তোলে। সে ধীর পায়ে এগিয়ে যায়, শেরহানের পাশে ধপ করে বসে পড়ে। শেরহানের চোখ দিয়ে অশ্রুধারা বয়ে চলছে। এই প্রথম এই পুরুষটিকে কেউ কাঁদতে দেখেছে। মায়ের রক্তাক্ত হাত খানা শেরহানের কাঁধে রাখতেই কেউ চোখ তুলে তাকায়। কাকিয়া দেখে শেরহান বাচ্চাদের ন্যায় কান্না করে জড়িয়ে ধরে। মায়া বেগম শেরহানকে আগলে নেয়। এই কঠিন পুরুষ মমতা পেয়ে আরো বাচ্চা হয়ে যায়। শেরহানের কান্নার শব্দে পুরো খান বিলা হাউমাউ করে ওঠে। শেরহানের বুক ফেটে কান্না বেরিয়ে আসছে না, যেন দীর্ঘদিনের জমে থাকা হাহাকার বুকের মধ্যে পাহাড় হয়ে আটকে আছে। এক সময় সেই স্তব্ধতা ভেঙে একটা ঘন ঘন নিঃশ্বাসের শব্দে ফাটল ধরে। তার কাঁপা কাঁপা ঠোঁট দুটো ফিস ফিস করে ওঠে। মহারানী, কণ্ঠটা যেন তার স্বর নয়, কেবল যন্ত্রণার একটি রূপ, কেবল হাহাকারের শব্দ। চোখের জল থেমে নেই, চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা, ঠিক যেন একটি পাহাড়ি ঝর্ণার মতো অবিরাম। সেই চোখে আছে আতঙ্ক, আছে হারানোর ব্যথা, আর আছে অসহায় এক প্রেমিকের বুক চেরা আরতি। হঠাৎ করেই শেরহান রক্তাক্ত হাতগুলো ছুরির সাহায্যে ছিন্ন ভিন্ন শুরু করে। কেউ বাধা দেওয়ার আগেই সে বলে ওঠে, এই, আমাকে ধরবি না। আমার পাপি হাত এবারও ব্যর্থ হলো। আমি পারিনি আমার শিরানি রক্ষা করতে। আমার মাহু, আমার জান শিরানি, কেন চলে গেলে? আমি তো এসেছিলাম, আমি তো ফিরে এসেছি। তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, কান্না যেন বুকের ভেতর পাথর চাপা শব্দ হয়ে আটকে যাচ্ছে। আর সে পাগলের মতো মাথা নাড়ছে, নিজেকে দোষ দিচ্ছে, নিজেকে ধ্বংস করছে। শেরহান ক্লান্তিতে মায়ের কোলে মাথা রাখে। সুঠামদেহী পুরুষ একখানা থর থর করে কাঁপছে। বড়সড় পুরুষ দেহটা শিশুর মতো কাঁপছে। তার হাত দুটো কাঁপতে কাঁপতে মায়ের গলা জড়িয়ে ধরে। আর তখনই সেই বুক ফাটা কান্না বেরিয়ে আসে, যেন 10টা জন্মের কষ্ট এক মুহূর্তে বেরিয়ে যাচ্ছে চোখ দিয়ে। মায়া বেগম তার মাথায় হাত বুলিয়ে দিতেই হঠাৎ করে শেরহান চিৎকার করে কেঁদে ওঠে। আমি আর পারি না কাকিমা। দেখো, আমার বুকে কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, আমি তোমার মেয়েকে অনেক ভালোবাসি। আমার মাকে খোঁজার মতো শক্তি আমার দেহ থেকে হারিয়ে গেছে। এনে তো কাকিয়া, আমি ভিক্ষা চাই তোমার মেয়েকে। আমি মরে গেলাম, মাও ছাড়া আমার কিচ্ছু না। আমি ফাঁকা, আমি শূন্য। সেই কান্না এতটাই গভীর, এতটাই যন্ত্রণাদায়ক যে পুরো খান বিলার প্রতিটা ইট, প্রতিটা দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে। যেন একটা ভাঙা হৃদয়ের কান্না গোটা ভুবনকে থমকে দেয়। শেরহানের কান্নায় প্রতিটি মানুষ কাঁদছে। রাহি বেগম এখনো সেন্সলেস হয়ে পড়ে আছে। মায়া বেগম শেরহানের মাথায় হাত বুলিয়ে ভাঙা স্বরে বলে, আমার মাহিরাকে শেহরান ছাড়া কেউ আনতে পারবে না। শক্তি জোগাড় করো, নিজের স্ত্রীকে ঘরে নিয়ে আসো, যাও। বিধ্বস্ত পুরুষ মাথা তুলে তাকায়। কি অসহায় সেই চাহনি। শেরহান উঠে দাঁড়ায়, টলমল পায়ে উঠে সাহেরের কাছে যায়। তিমি এ ঠাক্কা রাতে তীব্রটা কাটার আগে এই বুকের শিরানির নিঃশ্বাসের শব্দে থমকাতে চাই। ব্যবস্থা কর। সাহের এক মুহূর্ত দাঁড়ায় না, সেখানে প্রাইভেট হেলিকপ্টারের ব্যবস্থা করতে চলে যায়। নিস্তব্ধ এক কুঠুরি, জানালার ফাঁক গলে ঢুকে পড়া এক ফালি চাঁদের আলো পড়েছে মেয়েটির মুখে। জীর্ণ শীর্ণ দেহটা শাড়ির ভাঁজে ঢাকা, তবুও বোঝা যাচ্ছে চোখ দুটো যেন কোনো এক শূন্যতায় থমকে আছে, যেন বহুদিন কান্না করে চোখের জল শুকিয়ে গেছে। মাহিরার নিঃশ্বাসও যেন এক একটা যুদ্ধ, প্রতিটি নিঃশ্বাসে কাঁপছে বুকটা, কখনো ধরা, কখনো ছুটে চলা। এক সময় যে মেয়েটি হাসলে পুরো বাড়ি মাথায় উঠে উঠত, আজ সেই মুখে এক ফোঁটা হাসির ছায়া নেই। ভাঙা ঠোঁটের কোণায় রক্ত জমে আছে, গাল জোড়া যেন দাগে দাগে ভরে গেছে। কিন্তু তার চোখে আছে শুধু একটাই নাম, একটাই অপেক্ষা, শেরহান। তার কণ্ঠ স্তব্ধ, তবুও বুকের ভেতর সে যেন শতবার উচ্চারণ করছে। শেররান আমার শের। কেউ জানে না কেমন করে বেঁচে আছে সে এতটুকু আশায়। কেউ জানে না কিভাবে প্রতিদিন এক এক করে নিজেকে ভেঙে ভেঙে রেখে যাচ্ছে শুধু একটা ফিরে আসার প্রহরের জন্য। মাহিরা হারিয়ে যায়নি, সে লুকিয়ে আছে ভয়ের আধারে, যন্ত্রণার অন্তরালে, কিন্তু তার ভালোবাসা এখনো সেই আগের মতোই তীব্র, সেই আগের মতোই শুদ্ধ। হৃদয় হাতের কাজগুলো শেষ করে দাঁত বের করে বিচ্ছিরি হাসে মাহিরার পানে চেয়ে। মেয়েটি নিস্তেজ হয়ে পড়ে আছে, চারপাশে তাকাই, কেউ নেই। হৃদয় এক পা করে এগিয়ে যায়। মাহিরা নিচের দিকে হৃদয়কে এগিয়ে আসতে দেখে তার বুক ধক করে ওঠে।
সে কি করবে হৃদয়ের হাত থেকে বাঁচতে মাহিরা জানে। হৃদয় মাহিরা পাশে এসে দাঁড়ায়, শাড়ির আঁচলে হাত দিতে নিলে রক্তাক্ত হাত দিয়ে মাহিরা ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। রক্তচক্ষু নিয়ে হৃদয় তাকায়, রাগে শরীর চলে যাচ্ছে। এইটুকু মেয়ে তাকে মেরেছে। হৃদয় এক টানে গায়ের শার্ট খুলে ফেলে। মাহিরা জোরে কান্না করে উঠে দাঁড়ায়। রক্তচক্ষু নিয়ে হৃদয় তাকায়, রাগে শরীর জ্বলে যাচ্ছে। এইটুকু মেয়ে তাকে মেরেছে। হৃদয় এক টানে গায়ের শার্ট খুলে ফেলে। মাহিরা জোরে কান্না করে উঠে দাঁড়ায়। ব্যথায় পাগুলো নাড়ানো দায় হয়ে গিয়েছে। হৃদয় মাহিরা শাড়ির আঁচল এক টানে খুলে ফেলে। মাহিরা নিজের আত্মরক্ষার জন্য চিৎকার করছে, এতে হৃদয়ের কোনো হেলদোল নেই। হৃদয় মাহিরার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে এক ভয়ঙ্কর দৃষ্টি, ঠোঁটে বিকৃত হাসি। মাহিরা জানে এই মানুষটা কি করতে চায়, তার ইচ্ছেগুলো কতটা ঘৃণ্য। বুক ধকধক করছে, কিন্তু চোখে ভয় নেই, শুধু প্রচণ্ড ঘৃণা আর প্রতিজ্ঞা। হৃদয় এক হাতে তার শাড়ির আঁচল ধরতে যেই মুহূর্তে বিদ্যুৎ গতিতে মাহিরা রক্তাক্ত হাতটা তুলে তার মুখে এক চর বসিয়ে দেয়। চরটা এত জোরে যে হৃদয় খানিকটা দুলে ওঠে। স্পর্শ করিস না আমাকে। মাহিরার কণ্ঠ যেন বজ্রপাতের মতো গর্জে ওঠে। হৃদয় হতভম্ব হয়ে যায়। এতদিন ধরে নীরব সহ্য করা মেয়েটা আজ হঠাৎ করে যেন আগুন হয়ে উঠেছে। মাহিরা তখন বুক ফুলিয়ে দাঁড়ায়, কাপা পায়ে কিন্তু অটল চাহনিতে। তুই ভাবছিস আমি ভেঙে পড়েছি? আমি শুধু অপেক্ষা করছিলাম। এখন না আমি ভাঙবো না হারবো, এখন আমি শুধু লড়বো নিজের জন্য, আমার ভালোবাসার জন্য, আমার শিরের জন্য। মাহিরা চিৎকারের শব্দে টুইঙ্কেল এগিয়ে এসে হৃদয়ের এই অবস্থা দেখে থমকে যায়। সাহেল দ্রুত এগিয়ে আসে, সঙ্গে রাহিব। খান ভিলার বিরাট গার্ডেন জুড়ে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাইভেট হেলিকপ্টার। তার প্রপেলারের শব্দে কেঁপে উঠছে পুরো ভিলা, যেন বাতাস পর্যন্ত জানে কিছু একটা জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই। শেরহান ধীর পায়ে এগিয়ে আসে, তার চোখে এখন শুধু একটাই দৃশ্য, মাহু। এক টানে সে হেলিকপ্টারের দরজায় পৌঁছে এক লাফে উঠে বসে। তার পেছনে সায়ের, তাজ ও রাহিদ তিনজনই নীরব, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ চাহনি নিয়ে একে একে উঠে বসে হেলিকপ্টারে। কারো মুখে কোনো শব্দ নেই, শুধু বাতাসে ভেসে বেড়ায় এক অদৃশ্য প্রতিজ্ঞা। আজ মাহিরাকে ফিরে আনতে হবে। শেরহানের গর্জনে মুহূর্তে সবাই স্তব্ধ হয়ে যায়। তার কণ্ঠে ছিল না কোনো শব্দমাত্রার ওঠানামা, কিন্তু ছিল এক অদৃশ্য দহন যেটা পুরো পরিবারকে নিস্তব্ধ করে দেয়। তার চোখে আগুন, ঠোঁটে নিশ্চল প্রতিজ্ঞা। সেই নীরবতার মধ্যে হেলিকপ্টারের ইঞ্জিন গর্জে ওঠে। মুহূর্তেই প্রপেলারের পাখাগুলো ঘুরে তুলে আকাশের বুকে চির উঠতে শুরু করে। বাতাস ভারী হয়ে যায়, ধুলোবাড়ি আর ঘূর্ণিতে খানবিলার গার্ডেন যেন যুদ্ধক্ষেত্রে রূপ নেয়। হেলিকপ্টারের শব্দে চারপাশ কেঁপে ওঠে। ছাদের টিন, গাছের ডালপালা সব যেন প্রলয় পূর্ব মুহূর্তেরই সাক্ষী। শেরহান মাথা নিচু করে চোখ বন্ধ করে একটুখানি নিঃশ্বাস নেয়, মনে মনে একটি নাম উচ্চারণ করে। মাহু। তারপর চোখ খুলে তাকায় সামনের আকাশের দিকে, আর সে মুহূর্তেই হেলিকপ্টার মাটি ছেড়ে আকাশে উঠতে শুরু করে, ভালোবাসার খোঁজে, যুদ্ধের ডাক নিয়ে। আকাশটা হঠাৎ থমথমে, নেমে আসে নিস্তব্ধতা। পাতার ফাঁকে বাতাস থামে, শ্বাস ফেলে প্রকৃতি যতটা। দিগন্তে কালো মেঘের ঢল, বিদ্যুতে জলে চাহনি। পাখিরা ফিরে নিড়ে যায়, জানে যে আসছে গহন বাণী। গাছের পাতায় চাপা কাপড়, দিগন্ত যেন বুঁদ হয়ে যায়। ধুলিরা ধেয়ে বেড়ে ওঠে, পথ চলা থমকে দাঁড়ায়। তখনই আসে ঝড়ের ডাক, গর্জে ওঠে আকাশ ছায়া। প্রকৃতি নেয় এক গভীর শ্বাস। শুরু হয় ঝড়ের মহাযাত্রা। মেঘের কালো ছায়ায় পুরো শহর আঁধারে ঢেকে গিয়েছে। আকাশে আজ চাঁদ নেই, শেহরানের বুকে চাঁদ নেই বলে কি শেহরানের বুকে চাঁদ নেই বলে কি আজ আকাশেও ঢলে পড়েনি? নীলগিরির রাতের সৌন্দর্য আজ কারো মনে দাগ কাটতে পারেনি বিষণ্ণতার ভিড়ে। হেলিকপ্টার থেকে নামার পর চারদিক শুধু অন্ধকার আর শূন্যতা। চারপাশে ঝড়ের গর্জন, বজ্রপাতের শব্দে যেন আকাশও কাঁদছে শেহরানের মতো। তার শরীর ভিজে গেছে, মুখ থমথমে, চোখের নিচে কালি, কিন্তু পেছনে ফেরার নাম নেই। শেহরান গ্রামের পর গ্রাম, শহরের অলি গলি, অজস্র লোকের মুখে একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এই মেয়েটাকে দেখেছ? আমার স্ত্রী মাহিরা। হাতে একটা পুরনো ছবি, যেটা এখন ভেজা কাগজে রূপান্তরিত।
শেহরান রিসোর্ট থেকে পাহাড়ের ডাল পর্যন্ত খোঁজ করে চলেছে, প্রতিটি ব্যক্তিকে ধরে ধরে খুঁজেছে, তবুও কোনোরূপ হদিস পায় না। বৃষ্টির জন্য পাহাড়ি রাস্তাগুলো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। শেরহান হাঁটু মুড়ে পাহাড়ের চূড়ায় হাঁটু মুড়ে বসে পড়ে। অশ্রুকণাগুলো বর্ষণের সাথে মিলিয়ে যাচ্ছে। রুদ্রপুরুষের বুক ভেঙে আসছে, দম বন্ধ হয়ে আসছে শেহরানের। কান্না দেখে সায়ের তাজ রাহি কেঁদে ফেলে। আকাশে মেঘেরা গর্জে ওঠে বিকট শব্দে, বিজলি চমকে পুরো পাহাড়ের অন্ধকার রাস্তা মুহূর্তের জন্য আলোকিত হয়। শেহরান আকাশের দিকে তাকিয়ে থাকে, চোখে একরাশ বেদনা, কণ্ঠটা ভার হয়ে আসে। তারপর সে ধীরে ধীরে বলে, নিশ্চয়ই যেমন বেঁচে থাকার জন্য জরুরি, তেমনই তুই তেমন বেঁচে থাকার কারণ বউ। বুকটা বড্ড চলছে, যেন কোনো আগ্নেয়গিরি ভেতরের অগ্নি শিখাগুলো ধীরে ধীরে পুড়িয়ে দিচ্ছে আমায়। যান, একটুখানি বুকে আয়, তোর স্পর্শ না আপনি সত্যি মরে যাব। কারো শার্টখানা কাদায় জর্জরিত হয়ে আছে। বৃষ্টির তীব্র বেগে চারপাশ ঝড়ের কারণে ওলটপালট হয়ে গিয়েছে। শায়ের শেহরানের কাছে এগিয়ে আসে, কাঁপা কাঁপা হাতখানা কাঁধে রাখলে শেরহান শাহেরকে দেখে জাপটে ধরে হু হু করে কেঁদে ওঠে। এই শায়ের, দেখ তোর বোনটা এখন আসেনি। প্রতিটা মুহূর্তে কেমন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে আমি আর পারছি না। মরণ একদম দুয়ারে এসে দাঁড়িয়ে আছে। শেষ একটু কোনো নিঃশ্বাস নেবার আগে আমি শুধু তার নিঃশ্বাসে নিজেকে উষ্ণ করতে চাই। আমি শরীর না, আত্মাটাই অক্সিজেন চাই। আর সে অক্সিজেন তো আমার শিরনির ভালোবাসা। এই বুঝে প্রাণ পাখি উড়ে যাবে, শুধু তার অনুপস্থিতিতে আমার নিঃশ্বাস হয়ে যাবে। শেহরানের আত্মচিৎকার পাহাড়ের বিশালতা কাঁপিয়ে তুলেছে প্রতিটি আর্তনাদ। শায়ের শেরহানকে বুকে চেপে ধরে সে কি করবে, সে নিজেই অপরাধী। শেরহানের অনুপস্থিতিতে তার বোনকে সে ভাই হিসাবে আগলে রাখতে পারল না। পাহাড়ের নিচে একটা পরিত্যক্ত চা বাগান ঘেরা ছোট্ট কাঠের কুঠির। লোকমুখে শোনা যায় জায়গাটা নাকি ভূতের বাড়ি, তাই কেউ ওই দিকটা যায় না। বৃষ্টির বেগ এখনো প্রচুর, চারপাশ অন্ধকার ডুবে আছে। শেরহান উঠে দাঁড়ায়, তার মাহুকে এই রাতেই চাই, না হয় সত্যিই মরে যাবে। শেরহান উঠে গিয়ে মাহিরার নিখোঁজ হওয়ার জায়গাটি আবারও তালাশ করে। সবাই খোঁজ করছে। রুদ্রপুরুষের তীক্ষ্ণ আখিদয় মুহূর্তে পাহাড়ের তলদেশে আটকে যায়। এই পাহাড়ের নিচেও একটা সুড়ঙ্গ আকারের দেখা যাচ্ছে। শেরহান এগিয়ে যায়, টর্চের আলো ভালো করে দেয়। হঠাৎ একটি দৃশ্য চোখজোড়া আরো কুঁচকে যায়। রক্তাক্ত হয়ে পড়ে আছে মাহিরা। হৃদয় তাকে ছুতে আসলে মাহিরা হাত মুছড়ে ধরে। টুইঙ্কেল এখনো দাঁড়িয়ে, কাউকে কোনো রূপ বাধা প্রদান করেনি। হৃদয় টুইঙ্কেলকে ইশারা করে মাহিরাকে আটকানোর জন্য। সে টুইঙ্কেল এগিয়ে এসে মাহিরার হাত সজোরে চেপে ধরে। রক্তাক্ত হাতটি এত জোরে চেপে ধরে কুকিয়ে ওঠে মেয়েটি। টুইঙ্কেল মাহিলাকে চেপে ধরে হিসিয়ে বলে, মৃত্যুর স্মরণকালে নিজের স্বামীকে মনে কর, সময় খুবই কম, তাই উড়ো না পাখি। মাহিরা স্বভাব সুলভ মুচকি হাসে, ধীর স্বরে বলে, মৃত্যুর মুখোমুখি যখন হবি তখন চোখ বুজে আল্লাহর নাম নে, নইলে প্রলয় তোকে গিলে ফেলবে, ছিঁড়ে ছিঁড়ে ধ্বংস করে দেবে। টুইঙ্কেল রাগে কটমট করে ওঠে। হৃদয় শার্ট খুঁড়ে মাহিরা শরীরে ছুঁয়ে দেয়। ঘৃণায় মাহিরা ছটফট করে ওঠে। টুইঙ্কেল পৈশাচিক হাসে। হৃদয় লোলুপ দৃষ্টিতে মাহিরাকে আরো ছুঁয়ে দিচ্ছে। মাহিরা গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে। অসহায় চোখ দুটো একটা পুরুষকে খুঁজছে। শরীর চলতে চায় না, কিন্তু মনের মধ্যে শুধু একটাই নাম বারবার ধ্বনিত হচ্ছে। শেহরান, আমি জানি তুমি খুঁজছো। তোমার চোখের কান্নার প্রতিটি বিন্দু যেন আমার বুকের ওপর বোঝা হয়ে জমা হচ্ছে। আমি জানি তুমি ভেঙে পড়েছো, কিন্তু আমি আছি শেহরান, আমি এখনো আছি। কেবল একটু দেরি হয়েছে। আমার শরীর রক্তাক্ত, কিন্তু হৃদয় এখনো শুধু তোমার স্পর্শ খুঁজছে। তোমার কণ্ঠের সেই ভাঙা স্বর, সেই ডাকে আমি চোখ মেলতে চাই। এই আধারে, এই ভূতের কুটিরে আমি ভয় পাইনি, কারণ আমি জানি তুমি আসবে। তোমার অস্তিত্বের প্রতিটা ঢেউ আমার হৃদয়ের ছাদের গায়ে আঘাত করছে। তুমি এলেই আমি আবার নিঃশ্বাস নেব। তুই পালিয়ে গেলেও খুঁজে আনবো, কারণ তুই আমার ভাগ্য। আমি অপেক্ষা করছি। শুধু একটুখানি আলো চাই, একটুখানি তুমি চাই, আমার শেরের গর্জন চাই। মাহিরা অসহায়, বুদ্ধি পাচ্ছে ক্ষণে ক্ষণে। হৃদয়ে নোংরা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মাহিরা রক্ত চক্ষু মেলে চারপাশে চোখ বুলায়। টুইঙ্কেলের কিছুটা পেছনে চোখ আটকে যায় চকচকে ধারালো একটা ছুরিটি দিকে।
হৃদয়ের চোখে হিংস্র আগুন। সে ধীরে ধীরে এগিয়ে আসে, যেন শিকারের দিকে ধেয়ে আসা ক্ষুধার্ত সাপত। মাহিরা টুইঙ্কেলকে জড়িয়ে ধরে এক পা পিছিয়ে যায়, কিন্তু হৃদয় থামে না। আবারও ঝাঁপিয়ে পড়ে, একবার আর পিছু হটার সুযোগ নেই। চোখের রক্তিম দৃষ্টিতে মাহিরা নিচে পড়ে থাকা ছুরিটা এক টানে তুলে নেয়। ছুরির ধার যেন অন্ধকারে জলজল করে উঠল। হৃদয় থমকে যায়, কয়েক সেকেন্ডের নিঃশব্দ আতঙ্ক। তারপর এক চিৎকারে ছুরিটা গেঁথে দেয় হৃদয়ের বুকের মাঝখানে। চামড়া চিরে মাংস ভেদ করে হাড় খেলে ঢুকে যায় মৃত্যুর তীক্ষ্ণ ফলা। হৃদয়ের মুখে ভয়ের ছাপ, চোখ দুটো বিস্ফোরিত। কোনো শব্দ নেই, শুধু রক্ত, গরম রক্ত ছিটকে পড়ে মাহিরার মুখে, গালে, গলায় ছড়িয়ে পড়ে। সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। নিশার আর হৃদয় ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে, ঠোক ফাঁক করে কাঁপতে কাঁপতে শেষ নিঃশ্বাস ছাড়ে। মাহিরার আক্রমণে টুইঙ্কেল হা করে তাকিয়ে আছে। মাহিরা এমন একটা কাজ করবে কোসমিন কানেও ভাবেনি সে। হিংস্র মাহিরার চোখ দুটি জল জল করছে, ধারালো ছুরিটি রশ্মি যেন হিংস্র শেরনির হিংস্র রূপ আরো জ্বালিয়ে দিচ্ছে। অন্ধকারে ধীর পায়ে এগিয়ে আসছে, মনের কোণে আশার আলো ফুটে ওঠে। মন সায় দিচ্ছে তার, পাগলের মতো ছুটছে কাঁধার রাস্তাগুলোতে। কয়েকবার পিছলে পড়ে গিয়েছে সুঠামদেহী পুরুষটি, তবুও ছুটছে। শেরহান যখন তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকায়, তার চোখ জোড়া টিম টিম করে জ্বলা বাতির দিকে আটকে যায়। একই মানব ছায়া দেখে কপাল কুঁচকে আসে। অজানা ইচ্ছেতে দৌড়াচ্ছে। পুরুষটি আজ অসহায় বাচ্চার ন্যায় দৌড়াচ্ছে, যেন হারিয়ে গিয়েছে অতি আপনজনের সান্নিধ্য পেতে। সায়েররাও পিছু পিছু আসছে, তারা জানে না শেরহান কোথায় যাচ্ছে। চলন্ত পা দুটি কুঠিরের সামনে এসে থমকে যায়। জলজল করা চোখ দুটি স্থির হয়ে তাকিয়ে আছে কুঠিরের দিকে। টুইঙ্কেল মাহিরাকে মারতে আসলে ছুরিটি তার হাত বরাবর ঢুকিয়ে দেয়। রক্তগুলো ছিটকে মাহিরার পুরো শরীর ভিজিয়ে দেয়। মাহিরা পাশে যেয়ে কেরোসিন বোতলটি হাতে নিয়ে পুরো ঘর ছিটিয়ে দিচ্ছে, মুখ বাঁকা করে হাসি ঝুলিয়ে রেখেছে। টুইঙ্কেল চিৎকার করে মাহিরাকে না করছে, এতে তার কোনো হেলদোল নেই। কেরোসিন ঢেলে মাহিরা দিয়াশলাইটি হাতে নিয়ে এগিয়ে আসে। ভাগ্যের লিখন মালিক আগেই লিখে রেখেছে, কুটনামির করে ষড়যন্ত্র করে পিছিয়ে নেওয়ার শক্তি নেই কারো। আমি শেরের শেরনি, আমাকে হেলা করার মতো ভুল যে করবে সে মরবে। টুইঙ্কেল ব্যথায় হাত দিয়ে কাতরাচ্ছে। মাহিরা দিয়াশলাইটি নিয়ে টুইঙ্কেলের মুখের দিকে নিয়ে যায়। টুইঙ্কেল ভয়ে মুখ ঘুরিয়ে নেয়, তা দেখে মাহিরা হাসে। তারা মৃত্যুকে ভয় পায়, তারা এই নারী শেরহান বিনা বেঁচে থাকাকে। শেহরান অতি পরিচিত কণ্ঠস্বর অনাকাঙ্ক্ষিত ভাবে শুনে এত সময়ের চঞ্চল পাজোরা থমকে যায়, আর এক কদম হাঁটার শক্তি থাকে না। শায়ের আজ রাহিত থমকে দাঁড়িয়ে আছে। পাহাড়ের নিচে যে কুটির আছে তা তারা ভুল ক্রমেও আন্দাজ করতে পারেনি। শেহরান ব্যাকুলতা কাটিয়ে উঠে দাঁড়ায়। সামনে এগিয়ে যাওয়ার আগেই ভয়ঙ্কর বিস্ফোরণের কারণে প্রত্যেকটি মুহূর্তে ছিটকে যায়। আগুনের ধাউ ধাউ জ্বলন্ত দৃশ্য শেরহানের দম আটকে দেয়। এবার হারানো তীব্রতায় এই পুরুষের পা দুটো অবশ করে দেয়। হাহাকারে ভয়ঙ্কর পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে যায়। আগুনের স্ফুলিঙ্গগুলো ছড়িয়ে যাচ্ছে ভেজা জায়গাটি, পানি শুকিয়ে সবগুলো আগুনে জ্বলতে যাচ্ছে। আগুনের লেলিহান শিখা আকাশে চিরে দাঁড়িয়ে পড়ছে চারপাশ। বিস্ফোরণের গর্জনে যেন পাহাড় কেঁপে ওঠে। শেরহান নতবিহ্বল চোখে তাকিয়ে থাকে সেই কুঠিরটির দিকে, যেখানে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার ভালোবাসার লড়াই করছে। হঠাৎ আগুনের মধ্যে থেকে ভেসে আসা ধোঁয়ার ঘন কুয়াশাটার মতো এক ছায়া। শায়ের তাজ রাহিদ হকচকিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই টুপটুপ 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 ভেজা মাটি চাপিয়ে পায়ের শব্দ স্পষ্ট হয়। আগুনের হালকা সরিয়ে সামনে এগিয়ে আসে এক নারী। চোখে আগুন, মুখে রক্তের ছাপ, শরীরে ছেঁড়া জামা, কিন্তু ভেতরে এক অদম্য শক্তি। মাহিরা সে এগিয়ে আসে ধীরে ধীরে, যেন পুরুষ শাসিত নির্মল পৃথিবীর মুখে থাপ্পড় বসিয়ে নিজের অস্তিত্ব ঘোষণা করে। শেহরান দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটে যায় তার দিকে। চোখের জল থেমে যায়, বুক জোড়া ধকধক করে ওঠে। তার সামনে এখন তার বউ, তার শেরনি দাঁড়িয়ে আছে। মাহিরা ছুরিটি শক্ত করে ধরে রাখে হাতে, ঠোঁটে এক তৃপ্তি মেশানো বেদনার হাসি। সে ধীরে শেহরানের সামনে এসে দাঁড়ায়। শেহরান কাঁপা কাঁপা স্বরে বলে, তুই বেঁচে আছিস মাহু?
মাহিরা চোখ মেলে ভেজা চোখে বলে, মরে যাওয়ার মতো না আমি। আমি শেহরানের বউ। আমি লড়তে জানি। চারপাশ এখনো জ্বলছে, কিন্তু সেই আগুনের মধ্যেও মাহিরা আর সেহেরান দুজন দাঁড়িয়ে আছে অপূর্ব এক নীরবতায়। তাজ এগিয়ে আসতে নিলে সেহেরান হাত দিয়ে ইশারা দিয়ে থামিয়ে দেয়। কাপা খাওয়া হাতে মাহিরার রক্তে মাখানো আদল হাতখানা আগলে নেয়। কাপা কাপা স্বরে বলে, সব চুপ, কে কোনো শব্দ করিস না। বোন নিঃশেষে শব্দ না দিতে মরে যাবো আমি। সেহেরান হ্যাঁচকা টানে মাহিরাকে বুকে চেপে ধরে, মাহিরাও স্বামীর বুকে চেপে ধরে। দুজনের গভীর নিঃশ্বাসের শব্দে চারপাশ আরো ভারী হয়ে ওঠে। কান্নার ভারী শব্দে চারপাশ আরো গুমট হয়ে গিয়েছে। আগুনের স্ফুলিঙ্গ শিখাগুলো ছড়িয়ে যাচ্ছে বাতাসের বেগে, তবুও এতে দুই মানবের কোনো হেলদোল নেই। রুদ্র পুরুষের কাঁপতে থাকা হাতগুলো উঁচু করে প্রেয়সের আদলে আঁকড়ে নেয়। মারের দাগে স্পষ্ট ফর্সা গালে দৃশ্যমান। সেহেরান মাহিরাকে আরো চেপে ধরে হু হু করে কেঁদে ওঠে। যান, যান, আমাকে বাঁচা যান, আমি মরে যাব, সত্যি যান। তোর নিঃশ্বাসের উষ্ণতায় আমাকে উষ্ণ কর। যান, যান রে, জানাও আমার বাহু, আমি মরে যাব। যান, আমাকে মিলিয়ে নে। যান, মরণের আগ মরতে বুঝি এত কঠিন। প্রিয়া, তোমার অনুপস্থিতি আমাকে মৃত্যু দিয়ে সহস্রবার। শায়ের তাজকে নিয়ে অন্য পাশে চলে যায়। মাহিরা সেহেরানের পানে অসহায় ন্যায় তাকায়। সেহেরান মাহিরার পুরো মুখে হাত বুলিয়ে দিচ্ছে। বাচ্চা মানুষের ন্যায় হাউমাউ করে কাঁদছে। কঠিন পুরুষটি শক্ত খোলস নেই তার। মাহিরা কাল বিলম্ব না করে সেহেরানের মুখটি উঁচু করে উষ্ণজলা মিলিয়ে দেয়। আকস্মাৎ এমন একটা কাজে সেহেরান থমকে যায়, হাত পা নিচল হয়ে আসে। প্রেয়সীর স্পর্শ উন্মাদের ন্যায় তাড়া করছে প্রতিটি রক্ত কণিকা শিরা উপশিরা। সেহেরানের চুল খামচে আরো মিলিয়ে যায়। প্রেয়সীর নিচ থেকে স্পর্শ করে সেহেরান চমকে যায়, নিজেকে ধাতস্থ করে ছোট্ট দেহটি উঁচু করে নেয়। নরম ঠোঁটজোড়া নিজের ওষ্ঠ দ্বারা আর মিলিয়ে নেয়। স্বামীর স্পর্শে অগ্নিকন্যা কেঁপে ওঠে। রক্তাক্ত হাতখানা সেহরানের ভেজা চুলগুলো আরো খামচে ধরে। সেহরান উন্মাদের ন্যায় প্রেয়সীর স্পর্শ নিজেতে বিলিয়ে নিচ্ছে। প্রাণ ভরে শ্বাস নিচ্ছে, বুকে শক্ত করে বুকে জড়িয়ে। প্রায় 20 মিনিট পরে সেহরান ঠোঁট ছেড়ে প্রেয়সীর কপালে কপাল ঠেকিয়ে প্রাণ ভরে শ্বাস নেয়। অষ্টাদশী জোরে জোরে শ্বাস নিচ্ছে। এই পুরুষ আশেপাশে আসলে কেন যেন নিজেকে মাতাল লাগে, বড্ড তাড়া করে বেড়ায়। ঠেকিয়ে বীর স্বরে শের বলে, শেহরানের শ্বাস টানলে জানো কেবল একটি দেহগত অঙ্গ, বরং সৃষ্টির মধ্যে অবস্থান করছে তার শরীরে, কারণ তার শ্বাসটার একমাত্র মাধ্যম তো মাহিরা খান। মাহিরা মুচকি হেসে স্বামীর ললাটে গভীর চুমু খায়। জাপটে বুকের সাথে মিশে যায়, আরো প্রাণ ভরে শ্বাস নেয়। বিষাক্ততা যেন মরে গিয়েছে, প্রশান্তির ছায়া একে অপরের মাঝে ছড়িয়ে গেছে। সেহেরান মাহিরাকে পাজা কোলো করে এক পলক জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে হাঁটা ধরে। মাহিরাও স্বামীর গলা খাদে নামিয়ে আছে। সেহেরান মাহিরার দিকে তাকিয়ে বিষণ্ণ হেসে বলে, শিরনি, তোর অনুপস্থিতি আমাকে শুধু মৃত্যুর মুখোমুখি করানি, তুই আমার সমস্ত শক্তি কেড়ে নিয়েছিস। জানিস, আমার পা দুটো অচল হয়ে গিয়েছিল, আর আমার হার্ট হয়েছিল এক মৃত মানুষের মতো নিস্পন্দ, নিঃশব্দ। আমার জবানগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছিল। জান, তুমি বুঝে এতটা বিচরণ করলে এই পুরুষের উপরে, সে তোমাকে ছাড়া শ্বাস নেবে তা ভাবলেও কলিজা কাঁপে। মাহিরা সেহরানের পানে তাকায়, হাতের বাঁধন আরো শক্ত করে প্রেমিক পুরুষের কপালে চুমু খায়। সেহরান চলন্ত পাক থমকে যায়। শেরনির পায়ে থাকা মেয়েটির শরীরে অনেক রক্ত লেগে আছে, এর কারণে সেহরান জানে না মুখেও অনেক রক্ত লেগে আছে। সেহরান মাহিরার মুখের দিকে তাকিয়ে নিরেট স্বরে বলে, পবিত্র ফুল তুমি, আমি অক্ষম তোমার পবিত্রতা রক্ষা করতে। কোনো হিংস্র পশুর রক্ত যদি তোমায় ছোঁয় তা সহ্য হবে না আমার। তবু যত করে ধুলো রাখবে তোমার কোমল গায়ে, আমি আমার ভালোবাসার আইনগণে তা মুছে দেব। তোমার পবিত্রতা এত সহজে মলিন হওয়ার নয়। মাহিরা দারুণ হাসে, মেয়েটির হাসিতে হিংস্রতা উপচে পড়ছে। হঠাৎ রক্তাক্ত মুখটি সেহরানের ভেজা শার্টে মুছে। শেরের শেরনি তার মতো হবে এটাই বাস্তব। নম্রতাকে কেউ সুযোগ হিসেবে ধরলে তাহার মৃত্যু হবে। সেহরান মুচকি হাসে, মাহিরাকে কোলে নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। শায়ের তাজ রাহিদ আগে থেকেই দাঁড়িয়েছিল। সেহরান মাহিরাকে নিয়ে দাঁড়ায়। তাজের মলিন মুখখানা মাহিরা পানে নিবদ্ধ। তাজ ভাই,
মাহিরা ডাকে তাজ সহসা চোখ মেলে তাকায়। নান কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। মাহিরার অবস্থা দেখে তার বুক ভেঙে আসছে। ভাই হিসাবে বোনকে প্রোটেক্ট করার মতো শক্তি না তার নেই। এর থেকে লজ্জাজনক কোনো বাক্য হয়তো আর নেই। ভাঁজের ভাবনার মধ্যে মাহিরার কণ্ঠস্বর আবারও উঠে আসে। তাজ ভাই চুপ কেন? আজ ধ্যান ভেঙে মাহিরার দিকে তাকায়, ভাঙা ভাঙা স্বরে উত্তর দেয়। কেমন আছিস মাহু? মাহিরার ক্লান্ত মুখটি মুহূর্তে প্রশস্ত হয়, মুচকি হেসে উত্তর দেয়। ভালো আছি ভাইয়া। বহুত ঠান্ডা লাগবে, দ্রুত যাওয়ার ব্যবস্থা কর। শেহরানের ধমকে কেউ কোনো বাক্য ব্যয় করে না, দ্রুত যাওয়ার ব্যবস্থা করতে চলে যায়। তার শেহরান তার কাঁপা কাঁপা হাত দিয়ে প্রেয়সীর ছোট্ট বিড়াল ছানার ন্যায় দেহটি বুলে লেপটে গিয়েছে। হেলিকপ্টার আসতেই শেহরান মাহিরাকে কোলে নিয়ে উঠে যায় নিজ নিজের গন্তব্যে। নিষিদ্ধ আকাশের বুক চিলে হেলিকপ্টার ধীরে ধীরে মিলিয়ে গেল দিগন্ত রেখায়। আগুনের হালকা আর রক্তের গন্ধ পেছনে ফেলে শেহরান আর মাহিরা ফিরছে আপন ঠিকানায়, ভাঙা হৃদয় নিয়ে আবারও নতুন করে গড়ে ওঠার আশায়। হেলিকপ্টারের ভেতরে মাহিরা শেহরানের বুকে মুখ গুজে রেখেছে। শেহরান এক হাতে তার কাঁধ জড়িয়ে রেখেছে, আরেক হাতে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে, যেন তার ছোঁয়াতেই সমস্ত কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে। শেহরান নিচু স্বরে বলে। তুই চোখ বন্ধ করে রাখ, আমি আছি, তুই ঘুমিয়ে পড়, আমার বুকটাই তোর পৃথিবী। মাহিরা কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে। আপনি পাশে থাকলে আমি মরেও বেঁচে থাকি। আপনি আমার আলো শেহরান, আমার আলো। তাদের কথা ভেসে যায় হেলিকপ্টারের আওয়াজে, কিন্তু দুজনের মাঝে সেই শব্দই যেন সবচেয়ে নিঃশব্দ সান্ত্বনা। ঘণ্টাখানেক পর হেলিকপ্টার নামক তাদের প্রাসাদতম বাড়িটির উঠোনে। বাড়ির সবাই আগে থেকে নিচে দাঁড়িয়েছিল সব প্রস্তুতি নিয়ে। মাহিরাকে কোলে নিয়েই শেহরা নেমে আসে। চারপাশে আতর ছড়ানো বাতাসে যেন কিছুটা প্রশান্তি খুঁজে পায় সে। মায়া বেগম পাগলের ন্যায় ছুটে আসে মেয়ের কাছে। শেহরানের কোলে থাকা মাহিরা মায়ের এই অবস্থা দেখে হু হু করে কেঁদে ওঠে। শেহরান মায়া বেগম ও বাড়ির সবাইকে দিয়ে ডাকায়। শেহরান গম্ভীর ও শীতল স্বরে বলে। সিরিয়াসলি, আর একটা অস্ত্র গড়াবে, আমি সারা রাত কাঁদাবো তোকে। শেহরান মায়া বেগম ও বাড়ির সবাইকে দিকে তাকায়। শেহরান গম্ভীর ও শীতল স্বরে বলে। লাগবে না, আমার বউয়ের হেফাজত করার শক্তি আল্লাহ দিছে, তেমন কাউকে দরকার নেই, বউকে একটু পরে চলে যাব। শেহরান শীতল ধমকে মাহিরা চুপ হয়ে যায়। মায়া বেগম তাকিয়ে আছে, জামাল সাহেব এসে মেয়েকে নিতে চায়। শেহরান আর এক মুহূর্ত দাঁড়ায় না, কর্দমাক্ত শরীর নিয়ে হন হন করে নিজের ঘরে চলে আসে। সবাই অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে, তবে মেয়ে ফিরে পেয়েছে এই অনেক। নিজ ঘরের দরজা খুলে প্রবেশ করতেই নরম আলোয় আলোকিত পরিচিত চারপাশ যেন একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেয়। চারপাশের পর্দাগুলো বাতাসে হালকা দুলছে। বিছানার সাদা চাদরে ভাঁজ পড়া, দেয়ালে একসাথে তোলা ছবি, সবকিছুই সাক্ষী দিচ্ছে অপেক্ষার। শেহরান ধীরে ধীরে মাহিরাকে বিছানায় বসায়। তার চোখে ধরা গভীর ভালোবাসা আর অপরাধ বোধে একসাথে মাহিরা তার দিকে তাকায়, ক্লান্ত কিন্তু প্রশান্তি হাসে, যেন সমস্ত ঝড় পেরিয়ে অবশেষে আশ্রয়ে এসেছে। শেহরান দুই হাঁটু ঘেরে মাহিরার সামনে কাঁধে কাঁধ মাথা রাখে চুপচাপ, মিনিট কয়েক কথা না বলে কেউ। তারপর শেহরান নিজের কণ্ঠে মিশে যাওয়া চাপা ব্যথা বলে। তোর গায়ে এক ফোঁটা যদি ব্যথা লাগে, আমি নিজের শরীর থেকে রক্ত ছেঁকে মুছে দেব। আমি তোকে হারাতে পারি না মাহু, পারবো না। মাহিরা তার গাল ছুঁয়ে মুচকি হাসে। আপনি পাশে থাকলে তার কিছুই লাগবে না। আমি তো এইটুকু জায়গায় পুরো পৃথিবী খুঁজে পাই। বলে শেহরানের বুক স্পর্শ করে। শেহরান ধীরে ধীরে উঠে আসে তার পাশে, এক হাতে জড়িয়ে নেয় তাকে, অন্য হাতে মাথায় আলতো করে বিলি কাটে, যেন প্রতিটি ছোঁয়া দিয়ে সব যন্ত্রণা মুছে ফেলে দিতে চায়। তারা চুপচাপ কিছুক্ষণ বিছানায় ছেড়ে থাকে, জানালার বাইরে যাদের আলো ছড়িয়ে ঘরের ভেতর। শেহরান মাহিরার কপালে আলতো করে চুমু খায়, তারপর ফিসফিস করে বলে। বউ, তোকে ছাড়া আমি নিঃস্ব। মাহিরা চোখ বুজে বলে। এখন থেকে এই ঘরেই আমাদের শান্তি। আমাদের যুদ্ধের পর এইখানেই হবে ভালোবাসার যুদ্ধ। তুমি আর আমি, শুধু আমরা। শেহরান মাহিরার কপালে চুমু খেয়ে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। শেরহানকেও ওয়াশরুমে নিয়ে আসতে হবে। মাহিরা ছিটকে সরে যায়। এই আপনিও আসবেন নাকি? আমি পারবো, চাপুন। শেহরান বিরক্তি নিয়ে তাকায়, কপাল কুঁচকে মাহিরার কাছে চলে যায়। এই টানে বুকের মধ্যে
মুখ ডুবিয়ে দেয়। নরম নিঃশ্বাসে মাহিরা তার জামা খামচে ধরে। শোন মেয়ে, সুস্থ হও। এবার মিশিয়ে নেব, কিন্তু আর ছাড় নেই। আমার নরম সরম আদর হবে না, তাই সুস্থ হও। ক্ষত করবো প্রতিটা নিঃশ্বাসের গতিতে। মাহিরা শিহরণে চুপ হয়ে যায়। শের হাসে মাহিরার কোমর ছেড়ে দিয়ে বলে, বউ, ফ্রেশ হও, ঘুমাবো। মাহিরা কিছু না বলে ফ্রেশ হয়। এদিকে শেরহানও ফ্রেশ হয়ে আসে। মাহিরা ডোর খুলে বের হতে নিলে শেহরান এক টানে কোলে তুলে বেডে শুয়ে দেয়। মেয়েটির ভেজা চুলগুলো বিছানা ছড়িয়ে ছিটিয়ে যায়। ভেজা শরীরে কড়া গ্রানে পুরো রুম মাতাল হয়ে গিয়েছে। সঙ্গে প্রেমিক পুরুষ শেহরানও মাহিরার বুকে মুখ লুকায় হাসকি স্বরে বলে, জান, কন্ট্রোল হারাতে চাই না। ঘুমা দ্রুত, যাওয়ার সকালে দেখবো। মাহিরা শেরহানের বুকে ঝাপটে ধরে শুয়ে আছে। প্রশান্তিকর স্থান এই একটাই। ক্লান্তি শরীরের ব্যথায় মাহিরা কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে যায়। আর তার প্রেমিক পুরুষ তার প্রিয়াকে মন ভরে দেখছে। একসাথে জড়িয়ে তারা ঘুমিয়ে পড়ে। ভাঙা বুক আর অজর ভালোবাসা নিয়ে ঘরের বাতাসে যেন ঘুম পাড়ানি গান বাজে। আর দুজনের নিঃশ্বাস গড়ে ওঠে নতুন এক গল্প, ভালোবাসা আশ্রয়ের পূর্ণজন্মের। সূর্যের সোনালি আলো পর্দার গভীরতা গলিয়ে ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকছে। সে আলো এসে পড়ে বিছানার এক কোণে, যেখানে একে অপরকে আঁকড়ে দুই প্রেমিক হৃদয় ঘুমিয়ে আছে। ঘড়ির কাঁটা এগিয়ে গেছে বেলা 4টার দিকে। তবু ক্লান্ত শরীর আর অস্থির রাতের পর দুজনেই নিঃশ্বাসের শান্তি খুঁজে নিদ্রার আলিঙ্গনে হারিয়ে। বাহিরের আলো ধীরে ধীরে এসে পড়ে শেহরানের মুখে। চোখের পাতায় আলোর পরশে তার গভীর নীলাভ চোখ দুটি পিট পিট করে খুলে যায়। তার বুকের ওপর মাথা রেখে নিঃশব্দে ঘুমিয়ে আছে তার জীবন মাহিরা। ভেজা চুলগুলো শুকিয়ে এলেও তাতে এখনো গ্রান লেগে আছে আগুনের, রক্তের আর ভালোবাসায়। শেহরান নিঃশব্দে তার কাঁধে হাত রাখে, অন্য হাতে মাথায় আলতো ছোঁয়া দেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ফিসফিসিয়ে, আল্লাহ, এই মেয়েটার মাথায় এইভাবে আমার বুকে থাকুক মৃত্যুর পরও। মাহিরা একটু নড়ে ওঠে, চোখ না খুলেই গলা ঘন করে বলে, আপনি না থাকলে আমি নিঃশ্বাস নিতে ভুলে যাই। এখন শুধু আপনাকে জড়িয়ে ঘুমাতে চাই, আর কিছু না। শেহরান তার কপালে আলতো চুমু খায়। ঘরের ভেতর তখন কিছু নিঃশ্বাসের শব্দ, যেখানে ভালোবাসার শব্দ ছাড়াই নিজের ভাষায় কথা বলে। শেহরান মাহিরাকে আরও চেপে ধরে বুকের মধ্যখানে প্রাণ ভরে শ্বাস নেয়। মাহিরাও স্বামীর বুকে লেপ্টে শুয়ে আছে। মৃত্যু বেশ কঠিন। শেহরানের হঠাৎ এমন কথায় মাহিরা চোখ মেলে পূর্ণ দৃষ্টিতে তাকায়। হঠাৎ এইসব কথা কেন? শেহরান মলিন হেসে তার শেরনির ঠোঁটে আলতো করে চুমু খায়। ধীর স্বরে বলে, তোর অনুপস্থিতি মানে আমি চোখ মানে একটা ফাঁকা কবর খুঁজে পাই। জীবিত থেকে আমি মৃত হয়েছে। মাহিরা হাসে, তবে কিছু বলে না। হঠাৎ মুখবাই কঠিন করে শেহরানের পানে তাকায়। আপনি কি জানতে চান না আমার সাথে কি হয়েছে? শেহরান মাহিরার গলায় মুখ ডুবিয়ে দেয়। গভীর নিঃশ্বাসে নিজের অস্তিত্ব প্রতিটি লোম কূপে জানান দিচ্ছে। গলায় মুখ রেখেই উত্তর দেয়, তোর সাথে কি হয়েছে তা বের করবো আজকের মধ্যে আমি। তোকে সব কালো ছায় আবার নিয়ে যাবো ভাবলে কি করে? সব ভুলে যাও। তো শিরহান তোমাকে ছাড়া আর কোথাও যাবে না। মাহিরা শেহরানকে ছেড়ে উঠে বসে। শরীর ব্যথা ভালো, তবে নড়তে পারে না মেয়েটি। মাহিরাকে বেড থেকে নামাতে দেখে এক টানে বুকে ফেলে। হঠাৎ টান দেওয়ায় শেরহানের বুকে ঢলে পড়ে অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের ওষ্ঠ জোড়া মিলে যায়। শেহরান সুযোগ পেয়ে কামড়ে ধরে। মাহিরা ওঠার জন্য ছটফট করতে নিলে আরও চেপে ধরে। প্রায় কিছু সময় পরে শেহরান ছেড়ে দুষ্ট হেসে বলে, চুমু খাবি বললেই হয়, এভাবে কি হামলে পড়ো নাকি? যাতে হোক, প্রথম চুমু আমার জন্য লজ্জা পাইতাম। শেহরানের নাটক দেখে মাহিরা ফুঁসে ওঠে। অসভ্য লোক, একদম নাটক করবেন না, ছাড়ুন, ফ্রেশ হব। শেহরান মাহিরাকে ছেড়ে দিয়ে বলে, যা যা হুস, আজকে গোসল ছাড়া থাক। এরপর থেকে প্রতিটি সকাল তোর জন্য গোসলময় হোক। আমিন বলবো, আমিন। মাহিরা মুখে ভেঙচি কাটে, উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, বুইড়ার শখ কত, যা লুচ্চা বেড়া। যান, তেজগুলো জমা রাখো রাতের জন্য। আর আমিও রাতেই দেখাবো লুচ্চামের কতগুলো ধাপ আছে। মাহিরা হন হন করে ওয়াশরুমে চলে যায়। অন্যদিনে শেহরান প্রাণ ভরে হাসে। সে তো আর কিছুই চায় না, এই শান্তিগুলো দিয়ে জীবন কাটাতে চায়। ওয়াশরুম থেকে ভেজা চুলে বেরিয়ে আসে মাহিরা। তার গায়ে সাদা একটা লম্বা কামিজ, চোখে মুখে স্নিগ্ধতার ছোঁয়া। শেহরান তাকে দেখে হেলে পড়ে সোফায়, এক চোখ ঢেকে নাটক করে বলে, বউ,
তুই এমন করে আসলে কেন? ভিজে চুল আর সাদা জামার কসম, আমার হৃদস্পন্দন এখন দ্বিগুণ। মাহিরা বুড়ো কুচকে তার দিকে তাকিয়ে বলে, অভিনয় করে কাজ নেই, সোজা ফ্রেশ হয়ে আসুন, নিচে নামবো। সেহেরান উঠে আসে তার সামনে। আমি তো ভাবছিলাম সকালে জাতীয় পুরস্কার পাওয়ার মতো অভিনয় করলাম। মাহিরা ঠোঁট চাপা হাসিতে ফেটে পড়ে। আপনি ভালোই জানেন, আপনি যা করেন তাতে পুরস্কার নয়, শাস্তি পাওয়া উচিত। সেহেরান দুহাত তুলে বলে। তাও তোমার ভালোবাসার আদালতে আমি আজীবন জেল খাটতেও রাজি। দুজনের মাঝে হালকা হাসি, টুকটাক ঠাট্টা, কিন্তু সে হাসির নিচে যেন জমে আছে আরো কিছু কথা, আরো কিছু না বলা অনুভব। মাহিরা শেরহানকে জোর করে ওয়াশরুমে পাঠায়। সে ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে দেখতে থাকে। গালগুলো এখনো মারের জন্য দাগ হয়ে আছে। বেশ কিছু সময় পরে শেহরান ফ্রেশ হয়ে আসলে দুজনে নিচে নেমে আসে। খানবিলা এখনো নিস্তব্ধ পরিবেশে আটকে আছে। মেয়েকে দেখেছে, তবে কেউ ভালো করে দেখতে পারেনি শেহরানের জন্য। সবাই তাদের অপেক্ষায় বসে আছে। শায়ের ও তাজ বসে আছে। সবার অপেক্ষায় অবসান ঘটিয়ে দুজনে রেডি হয়ে নিচে নেমে আসে। শেহরান গম্ভীর মুখে সোজা মাহিরার হাত ধরে টেবিলে বসে পড়ে। মায়া বেগম দ্রুত মেয়ের কাছে এগিয়ে বুকে নেয়। মাহিরা চেয়ারে আর বসে না, মায়ের বুকে লেপ্টে যায়। সাজ্জাদ খান এসে মায়ের সরি সাজ্জাদ খান এসে মায়ার থেকে তার কাছে নেয়। সারা মুখে হাত বুলিয়ে বয়স্ক মানুষটি কেঁদে ফেলে। তিনি যে মাহিরাকে কতটা ভালোবাসে। রাহি বেগমের সেন্স ফেরার পরেই মাহিরার জন্য উন্মাদের ন্যায় করছে, অনেক বুঝিয়ে রেখে দিয়েছে। সাদ্দাত সাহেবকে কাঁদতে দেখে মাহিরা বুকে লেপ্টে যায়। বড় আব্বু, কাঁদো কেন তোমরা? ভালো লাগে না এত কান্না, প্লিজ থামো। মাহিরার কথার মধ্যে তার বাবা এসে মেয়েকে বুকে নেয়। শেহরান শব্দ করে চামচ রেখে গম্ভীর স্বরে বলে ওঠে। মাহু, খাবি? আয়, বের হবো আমরা। শেহরানের ধমকে মাহিরা চেয়ারে বসে পড়ে। মায়া বেগম তাদের প্লেটে খাবার তুলে দিয়ে দুজনেই খাবার খেতে শুরু করে। সাজ্জাদ সাহেব শেহরানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে। কোথায় যাচ্ছ তুমি? শেহরান খাবার খেতে খেতে উত্তর দেয়। আমার স্ত্রী নিয়ে আমার বেলায় যাব। সবাই অবাক হয়। শায়ের শেহরানের ভয়ে এই পর্যন্ত একটি বাক্য ব্যয় করেনি। সানা মাহিরার সাথে কথা বলার জন্য এখনো যায়নি। শেহরানের ভয়ে কেউ কোনো কথা বলেনি। মায়া বেগম নরম স্বরে বলে। হঠাৎ এই কথা কেন বাবা? মাহু অসুস্থ, রেস্ট নেওয়া দরকার। হ্যাঁ, তাই তো নিয়ে যাব। মাহিরা খাবার রেখে তাকিয়ে আছে। এই লোক বলে কি, তবে ধমকের ভয়ে কিছুই বলে না। শেহরান খাবার শেষ করে মাহিরার দিকে তাকায়। দ্রুত শেষ করো, বৌমায়ের সাথে দেখা করে এখনই বের হবো। মাহিরা কিচ্ছু বলে না। খাবার খেয়ে সোজা হয়ে দাঁড়ায়, সবার দিকে তাক করে বলে। কেউ রাগ করো না, তার মাথা ঠিক হোক আগে। তাকে তো চিনোই, আমি আসি। মাহিরা সোজা উপরে চলে আসে। শেহরান আগে থেকে বসেছিল। মাহিরা যেতেই উঠে দাঁড়ায়। বউ, চলো তোমার বাড়ি। মাহিরা কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ে। আপনি কোথায় যাবেন আমাকে নিয়ে? শেহরান তার বোনটি হাতে নিয়ে মাহিরার কোলে তুলে নেয়। হঠাৎ কোলে নেওয়ায় মাহিরা হাল ধরতে গলা জড়িয়ে ধরে। শেহরান মুচকি হেসে এগিয়ে যেতে যেতে বলে। আজকে এভাবেই রেসপন্স করবি, নাহলে পিছিয়ে ফেলবো। মাহিরা বুঝতে না পেরে প্রশ্ন ছুড়ে। কাকে রেসপন্স করবেন? শেহরান রহস্যময় হাসে। গভীর আখি দয় প্রেয়সীর চোখে তুলে ধরে বলে। সময়ের কাজ সময় দেখবে, শুধু চুপ থাকো যান। তারা দুজনেই বের হয়ে আসে। মাহিরাকে নিয়ে সোজা রাহি বেগমের রুমে নিয়ে যায়। মাহিরাকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। মাহিরা রাহিকে বুকে নিয়ে বুঝিয়ে বলে বের হয়ে আসে। শেহরান বাহিরে শায়েরের কাছে এসে দাঁড়ায়, গম্ভীর স্বরে বলে। সারাকে নিয়ে আয়, দুদিন পরে এসে পড়িস। শায়ের সম্মতি দিতেই মাহিরার হাত ধরে হন হন করে বের হয়ে যায় সে। খানবিলা চত্বর পেরিয়ে কালো ল্যাম্বরগিনিটি ছুটে চলে সড়কে ফুল স্পিডে। সুদর্শন পুরুষটি শেহরান নিখুঁত দক্ষতায় ধরে রেখেছে স্টিয়ারিং। পাশের সিটে বসে থাকা মাহিরা চুপচাপ, কোনো ভাব নেই, কোনো গতি নেই তার। মাথাটা ব্যথায় ভারী হয়ে আছে, তাই হেলান দিয়ে নিস্তব্ধতায় ডুবে আছে সে। আর চোখে তাকায় শেহরান। মেয়েটার মুখখানা যেন মলিন এক আকাশ, যেখানে সূর্য ওঠেনি বহুদিন। বুকের গভীরে তীব্র এক জ্বালা নিয়ে শেহরান চেয়ে থাকে তার দিকে। এই মেয়েটিকে এমন বিধ্বস্ত দেখতে তার সহ্য হয় না। গাড়িটি শহরের কোল ছুঁয়ে আবার নামছে অন্ধকার এক জঙ্গলে। গভীর নিস্তব্ধ রহস্যময় সেই পথ, যেখানে মানুষের চলাফেরা নেই বললেই চলে। কেউ যায় না সেখানে। আসলে কেউ জানেই না ওখানে যাওয়া নিষেধ, নাকি কেউ নিষেধ করেছে জানা নেই। তবে এতটুকু নিশ্চিত, সেই চত্বরে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
গাড়িটির গতি ধীরে আসে, শেষবারের মতো এক নরম গর্জনে থেমে যায় বিশাল এক প্রাসাদের সামনে। কালো ল্যাম্বরগিনির চকচকে গায়ে ঠিকরে পড়ে ঝুলন্ত লুণ্ঠনের সোনালি আলো। সামনের দৃশ্য দেখে মুহূর্তেই থমকে যায় সময়। এক বিশাল রাজকীয় ডুপ্লেক্স বাড়ি, সাদা কালো পাথরে নিখুঁত ছোঁয়ায় গড়া, চারপাশ ঘিরে শুধু প্রাচীর, যেন বাইরের পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন। প্রাচীরের গায়ে উঠন্ত বেলি আর বোগেন বিলার লতা যেন এক রহস্যময় সৌন্দর্য বুনে রেখেছে। প্রবেশপথে দাঁড়িয়ে থাকা লোহার বিশাল গেট দিয়ে নিজে থেকেই ধীরে ধীরে খুলে যায়, যেন অতিথিকে স্বাগত জানাতে মুখিয়ে আছে। মার্বেলের প্রশস্ত উঠোন জুড়ে ছড়িয়ে রয়েছে আর্ট কোকো লাইটিং, চারিদিকে বাগান বিলাসে ছিমছাম ছায়া, যেখানে সবকিছুই সাজানো নিখুঁত ছন্দে। বাড়ির মাঝখানে উঠে গেছে একটি গোল গম্বুজ, যার নিচে থেকে বেরিয়ে আসছে সোনালি আলো, যেন রাতের আধারে কোনো জোনাকির মিছিল। শেহরান ধীরে ধীরে গাড়ি থেকে নামে, গাড়ির দরজা খুলে মাহিরার দিকে হাত বাড়ায়। তার চোখে তখন এক অদ্ভুত নমতা, মৃদু গলায় আহ্বান করে, বউ, আসো তোমার সিংহাসনে। মাহিরা চোখ মেলে শেহরানের পানে তাকায়, মৃদু হেসে এগিয়ে বের হতে নিলে শেহরান এক টানে কোলে তুলে নেয়। কালো গাড়িটি বাহিরে দাঁড়িয়ে আছে, বিশাল বাড়িটির সামনে গোল্ডেন প্লেটে খোদাই করা শেহেমির প্রণয় নিকেতন। মাহিরা খোদাই করা লেখাটির দিকে ভালো করে তাকায়, ছোট মাথায় এর উত্তর না পেয়ে শেহরানের দিকে তাকিয়ে প্রশ্ন সুরে, ভাইয়া, শেহমের মানে কি? মাহিরার মুখে ভাইয়া ডাক শুনে চলন্ত পা দুটো প্রথমে মুহূর্তেই থেমে যায়। রক্তচক্ষু নিয়ে তাকায়। শেহরানের এমন ভয়ঙ্কর চাহনি দেখে মাহিরা তুতলানো শুরু করে। শেহরান গম্ভীর স্বরে বলে, ভাই ডাক, আজ চিরতরে মুছে দেব, তাই ম্যাডাম কিছু সময়ের জন্য প্রস্তুত হও। শেহরান মাহিরার কোনো উত্তরের আশা না করে আবার ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। লোহার বিশাল গেটটি পার করে দুই মানব মানবী প্রবেশ করে। মাহিরা ভেতরে ঢুকে হাঁ করে তাকিয়ে আছে। এই বাড়িটি তো তাকে বিয়ের সময় জোর করে নিয়ে আসা হয়। শেহরানের কোলে থেকে বিস্ময় নিয়ে বলে, এই, আপনি বিয়ের সময় জোর করে এনেছিলেন এই বাড়িতে? এটা কি আপনার বাড়ি? মাহিরার কথা প্রশ্নে শেহরান তাকায়। সে হাসবে না কাঁদবে বুঝে ওঠে না। না, তোর বাবু যৌতুক দিছে, তোর বাড়ি। মাহিরা মুখ ভেঙচি কাটে, এই লোক জীবনেও সোজা কথা বলতে পারে না। শেহরান মাহিরাকে নিয়ে ভেতরে আসে। পাসওয়ার্ড দিতেই বিশাল দরজাটি খুলে যায়। অন্ধকারে পুরো প্রাসাদটি ডুবে আছে। গটগট শব্দ তুলে ভেতরে প্রবেশ করে পুরুষটি তার অর্ধাঙ্গিনীকে নিয়ে তার রাজত্বে। শেহরান ধীরে পা ফেলে ঢুকে পড়ে তার রাজত্বে। এক একটা পা যেন জানিয়ে দেয় এই জায়গায় এখন ভালোবাসার শাসন চলবে। ভেতরে ঢুকেই একদিকে ঝুলন্ত ক্রিস্টাল স্যান্ডেলিয়ার হালকা আলো জ্বলে ওঠে। ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এক ধোঁয়াটে উষ্ণতা। মেঝেতে মার্বেলের প্রতিফলনে মাহিরার চোখে পড়ে দেয়ালে টাঙানো বিশাল একটা ফ্রেম। শেহরান আর মাহিরার বিয়ের ছবি। মাহিরা তাকিয়ে থাকে নিঃশব্দে, ঠোঁট জোড়া যেন আটকে গেছে। চোখ দুটো কিছু খুঁজছে, নাকি কিছু ভুলে যেতে চাইছে। শেহরান মুচকি হেসে সোফায় বসে, মাহিরার ঘাড়ে নাক ডুবিয়ে ধীর স্বরে বলে, এই বাড়ির নাম শেহমির প্রণয় নিকেতন। মাহিরা চমকে ওঠে। মানে? শেহরান প্লাস মাহিরা, শেহমির। মাহিরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আপনি এই নামে একটা বিশাল বাড়ির নাম রাখলেন? শেহরান ঘাট থেকে মুখ উঠিয়ে বিরক্তি নিয়ে তাকায়। বোকা বউ, তুই ছিল না, তবু তোকে নিয়ে প্রতিটা ইট বসিয়েছে। এই বাড়ি তোর অনুপস্থিতির প্রমাণ। মাহিরা স্তব্ধ। এমন কথা শুনে বুকের ভেতর হঠাৎ ঝড় নামে, চোখ ঝাপসা হয়ে আসে। সে আর কিচ্ছু বলতে চায় না, পারে না। শেহরান ধীরে হাঁটতে হাঁটতে তাকে নিয়ে চলে যায় সিঁড়ির দিকে। সিঁড়ির কিনারায় ঝুলছে ঘুমটা ঢাকা বাতি, সোনালি আলোয় ছড়িয়ে ঘরটাকে করে তুলেছে ঠিক এক আশ্রয়, এক স্বপ্নময় আবরণ। মাহিরা ফিসফিস করে বলে, এই বাড়ি এতদিন ফাঁকা ছিল? শেহরান উত্তর দেয় না, শুধু গলার স্বরটা কাঁপে। তুই ছাড়া তো সবই ফাঁকা ছিল, আমার রানীর রাজত্ব এটা। মাহিরা এবার আর সহ্য করতে পারে না। শেহরানের বুকের মধ্যেই লুকিয়ে ফেলে। একে অপরকে আঁকড়ে ধরে ওরা দাঁড়িয়ে থাকে, ঠিক যেন দুটো গাছ ঝরে পড়ে আবার মাটির শেকড়ে ফিরে পেয়েছে নিজেদের। দুজনেই এগিয়ে যায় নিজেদের পূর্ণাঙ্গ রাতের প্রণয়ে। নতুনত্বের এক ভোরে সূচনা হয়। আকাশ জুড়ে জমে থাকা কালো মেঘের ভেলায় নেমে আসে নিঃশব্দ এক বৃষ্টি।
চারপাশে সজীবতা উপচে পড়ছে। বিশাল বালিতে প্রতিটি কোণ যেন সৌন্দর্যে ভরে উঠেছে। গার্ডেনের সবুজ ঘাসগুলো বৃষ্টির ফোঁটায় ধুয়ে মুছে আরো সতেজ হয়ে উঠেছে। প্রকৃতি যেন নিজের রূপে নিজেই বিমোহিত। মাহিরার চোখ ধীরে ধীরে খুলে যায়। শরীরের ক্লান্তি অনেকটাই কেটে গেছে। গতরাতে সেহরান নিজ হাতে তাকে খাবার খাইয়ে ওষুধ দিয়ে গভীর ঘুমে ঢুকিয়ে দিয়েছিল। তার ছোঁয়া যত্ন সব মিলিয়ে এক নিঃশব্দ ভালোবাসায় অভিমন্ত্র যেন ছড়িয়েছিল চারিদিকে। মাহিরার চোখ ধীরে খুলে যায়। জানালার ফাঁক দিয়ে ভেজা আলো ঘরে ঢুকছে। দূরে কোথাও বৃষ্টির শব্দ কানে বাজছে নরম করে। বাতাসে এক ধরনের প্রশান্তি, যেন সব ক্লান্তি ভিজে গেছে এই ভোরের বৃষ্টিতে। সাদা চাদরের নিচে তার শরীর আরাম করে খুঁজে পায়। পাশে সেহরানের উষ্ণ স্পর্শ এখনো টের পায়। সে ঘুমোচ্ছে না, চোখ বন্ধ করে শুধু তার নিঃশ্বাসের তাল গুনছে। মাহিরা সেহরানের দিকে তাকায়, চোখ দুটো বন্ধ, তবে স্পষ্ট আন্দাজ করা যাচ্ছে এই লোক মাহিরার অভিব্যক্তি বোঝার জন্য ঢং করছে। মাহিরা দুষ্ট হেসে সেহরানের নাক বরাবর জোরে কামড়ে ধরে। সেহরান কোনো রূপ শব্দ করে না, চোখ বুজে অনুভব করে সে স্পর্শ। মাহিরা নাক ছেড়ে বুকে লেপটে যায়, ধীর স্বরে বলে, শের সাহেব উঠে গিয়েছেন? সেহরান চুপ মেলে তাকায়। নরম এক হাসি খেলে যায় ঠোঁটে, মুখের কাছে মুখ এনে বলে, তোমার চোখের ঘুম ভাঙলো, আমার সকাল শুরু হলো। মাহিরা কিচ্ছু বলে না, শুধু চোখ দুটো আরো গভীর করে চেয়ে থাকে তার দিকে। সেহরানের আঙুল ছুঁয়ে যায় তার গাল, চুলের মাঝে আলতো করে চলে যায় হাত। সেহরান পূর্ণ দৃষ্টি মেলে তাকায়, গভীর চোখে প্রেয়সীকে পর্যবেক্ষণ করছে। হাতের বাঁধনটি আরো জোরালো করে আবদ্ধ করে কাঁপা কাঁপা স্বরে বলে, আমার বৃদ্ধ কাল তোমার ছায়া কাটুক। আমার মতো মানুষকে তুমি ছাড়া সহ্য করবে না। মাহু, আমাকে ধৈর্য ধরে আমার মৃত্যুর শেষ সময়টুকু রয়েছে। মাহিরা স্বাভাবিকভাবে তাকিয়ে আছে, ধীর স্বরে বলে, আমাকেই দেখে শের সাহেব, তাকে আমি পারবো নাকি? সে রাখুক, আমি থেকে যাব। সেহরান হাসে। মাহিরাকে কোলে তুলে ওয়াশরুমে চলে যায়। দুজনেই ফ্রেশ হয়ে বের হয়ে আসে। সেহরান রেডি হচ্ছে, মাহিরা বেডে বসে তার প্রণয় পুরুষের পানি চেয়ে আছে। এই লোককে দেখলেই হৃদয় স্পন্দন থমকে যায়। আশিতে নিজেকে পরখ করতে গিয়ে চোখ দুটো আটকে যায়। গভীর একজোড়া চোখের অতলে সেহরান ড্রেসিং টেবিল থেকে ঘড়িটি হাতে নিয়ে মাহিরার কাছে এগিয়ে আসে। হাজারো ভাবনার মধ্যে শের সাহেবকে নিজের এত কাছে দেখে কিছুটা চমকে ওঠে। নিজেকে ধাতস্থ করে প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকায়। সেহরান মাহিরার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। পুরুষালী হাতটি মেধহীন লতানো কোমরে বিচরণ করতে করতে বলে, শেরনি, হাতে ঘড়িটি পরিয়ে দাও। সেহরানের স্লো ভয়ে যে মেয়েটির প্রতিটি শিরা উপশিরা কেঁপে ওঠে। কাঁপা কাঁপা হাতে ঘড়িটি হাতে নিয়ে লোমশ হাতখানা উঁচু করে পরিয়ে দেয়। এদিকে পুরুষালী হাতখানা কোমরে রেখে গলদেশের সম্পূর্ণ জায়গায় বিচরণ করছে। কোমর চেপে আরো কাছে নিয়ে আসে। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখের উপচে পড়ছে। মাহিরা শিহরণে আঁখিদায় বন্ধ করে রাখেন। সেহরান মুচকি হাসে, ধীরে প্রেয়সীর ঠোঁট জোড়া আঁকড়ে ধরে, ছোট্ট দেহতেই উঁচু করে আরো আঁকড়ে ধরে। বেশ কিছু সময় পর সেহরান ছেড়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে যায়। নেশালো স্বরে বলে, জান, তোমার প্রতিটি ভাঁজে নিজেকে আবৃত করতে চাই। মাহিরা কোনো রূপ উত্তর দেয় না। সেহরান আবারও বলে, কোমরা তিলটা বেশি বেপরোয়া করে। শোনো মেয়ে, আমি যদি আর একবার মাতাল হই, তোমার ছোট দেহটি আর রেহাই পাবে না। মাহিরা সেহরানের হাত ছাড়াতে ছাড়াতে বলে, চারুন, দম বন্ধ হয়ে আসছে, আপনি অফিসে যান। সেহরান ছেড়ে দেয়। দুষ্ট হেসে বলে, নিঃশ্বাস নেওয়ার কথা ভুলে যাও, এক সেকেন্ডের জন্য ছাড়বো না, পিছিয়ে ফেলবো আমাদের। সেহরান গভীর চুমু খেয়ে বের হয়ে যেতে নিলে আবারও ফিরে এসে বলে, বউ খেয়ে নেবে, আমি দ্রুত ফিরে আসবো, আর ভয় পেও না, কল দিও যান। মাহিরা সম্মতি দিতেই সেহরান বের হয়ে যায়। মাহিরা দ্রুত ব্যালকনিতে চলে যায়। তার প্রণয় হিংস্র পুরুষটি বিশাল সদর দরজা ভেদ করে হারিয়ে যায় বিশাল প্রাচীর ঢালে। মাহিরা বাহিরেই তাকিয়ে আছে। বিশাল গার্ডেনে সবুজ ঘাসে চারপাশ, মধ্যখানে মার্বেল টাইলসে সমন্বয় মোড়ানো। দুই পাশে গার্ডেনের এক পাশ শুধু কাঠ গোলাপের চারা, ফুলগুলো ফুটে আছে। অন্যদিনে লাল, সাদা, কালো গোলাপের সমাহার। বাড়িটির মধ্যখানে সিংহের ভাস্কর্য এমন ভাবে বসিয়েছে যেন এটি শের তার হিংস্র রূপ নিয়ে পাহারা দিচ্ছে তার রাজপ্রাসাদ। এখানে কারো আশা নিষেধ,
প্রাসাদ হতে সামনে সম্পূর্ণ রাস্তা শুধু শেরহান চলাফেরা করা, এছাড়া কারো প্রবেশ নিষেধ। এর কারণ কারো জানা নেই। খানবিলার নিস্তব্ধতা কাটেনি, তবে কারো ব্যস্ততা আর চুপটি করে বসে থাকেনি। তার স্রোতের ন্যায় বহালভাবে চলছে। বাড়ির কর্তারা সকালে নাস্তা করে বের হয়ে গিয়েছে। রাহি বেগম এখন কিছুটা সুস্থ, তাই জায়েদের সাহায্য করতে হাতে হাত লাগাচ্ছে। মায়া বেগম, রাহি, হাফসা তিনজনই ড্রয়িং রুমে বসে আছে। মায়া বেগম, রাহি, হাফসা তিনজনই ড্রয়িং রুমে বসে আছে। খানপিলা সদর দরজা ভেদ করে একটি চিৎকারের বিকট শব্দে সবাই চমকে তাকায়। টুইঙ্কেলের মা চিৎকার করতে করতে প্রবেশ করে। নিজের ভাবিকে এভাবে দেখে রাহি বেগম বিরক্ত নিয়ে গিয়ে যায়। শক্ত কণ্ঠে বলে, অভদ্রের মতো চেঁচামেচি করে খুলাসা করুন ভাবি। রাহি, মুখ সামলে কথা বলো। আমার মেয়ে কোথায়? হ্যাঁ, তোমার ছোট লোক ছেলের বউ কি করেছে আমার মেয়ের? হ্যাঁ, রাহি বেগম মুহূর্তেই ভদ্র মহিলার নরম গালে শক্ত হাতখানা দিয়ে ঠাস করে চর বসিয়ে দেয়। চমকে তাকে যায়। টুইঙ্কেলের মা ছিটকে অন্য পাশে পড়ে যায় থাপ্পড়ের বেগে। রাহি বেগম হুঙ্কার ছাড়ে, খান বাড়ির বউ নাম নিলেও সম্মান দিয়ে নিতে হয়, না হলে তার জিভ থাকবে না। আর যদি হয় আমার পুত্রবধূর নাম, তাহলে কোনো অসভ্য মুখ উচ্চারিত করতে পারবে না, মুখ পুড়িয়ে দিব। রাহি বেগমের চোখ দিয়ে আগুন ঝরছে। রাগে তার শরীর কাঁপছে। সে আগেই বুঝতে পারছে তার ভাবি এর পেছনে জড়িত। রাহি পাশে থাকা টেলিফোনটি হাতে নিয়ে কাউকে কল দেয়। কিছু সময়ের ব্যবধানে রিসিভ হতেই রাগী স্বরে বলে, শিওরান 5 মিনিটের মধ্যে এখান থেকে কিট নিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো। রাহি বেগম কল কেটে দাঁড়িয়ে আছে। অন্যদিকে মায়া ও হাফসা কিছুই বোঝেনি। দুজনেই রাহি বেগমের রাগ দেখে চমকে যায়। এত বছরে রাহি বেগমকে কেউ উচ্চস্বরে কথাও বলতে দেখেনি। টুইঙ্কেলের আম্মু দ্রুত উঠে দাঁড়ায়। ভদ্র মহিলার গাল বেয়ে ঘাম ঝরছে। সে এবার বুঝতে পারছে কত বড় ভুল করেছে। তার মেয়ের কোনো খোঁজ না পেয়ে উন্মাদের ন্যায় এখানেই ছুটে আসে। সে রাহির দিকে তাকিয়ে উল্টো পথে দ্রুত পালাতে নিলে কারোর সাথে ধাক্কা খেয়ে আবারও পড়ে যায়। সাহেব পেছনের পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছেন। ভদ্র মহিলা কাঁপা কাঁপা স্বরে বলে, আমাকে যেতে দাও, আমার মেয়েকে খোঁজ করা লাগবে, আসলে পাচ্ছি না। সাহেব বাঁকা হাসে। হ্যাঁ হ্যাঁ আন্টি, চলুন, আপনার মেয়ে শেরহানের কাছেই আছে, আসুন। সাহের পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটি সার্ভেন্টকে অনুমতি দিতেই তারা জোর করে গাড়িতে তোলে। সাহেব মায়া বেগমের দিকে তাকায়। কাকিয়া, মাহুকে টুইঙ্কেল তার মেয়ের সাহায্য লুকিয়ে রেখেছিল, এমনি মেরে ফেলতে চেয়েছে। আল্লাহর অশেষ রহমতে ফিরে এসেছে, তাই এ বিষয়ে আর কোনো কথা বললো না কেউ। মায়া বেগম সম্মতি দিতেই সাহের হন হন করে চলে যায়। রাহি বেগম এখনো ফুঁসছে। মায়া বেগম তার জায়ের কাছে এগিয়ে যায়, ছলছল দৃষ্টিতে তাকায়। বুহু, আমার মাহি এরার নিরাপত্তা কিভাবে রাখি? আমার ঘরের মানুষ এভাবে আমার মেয়েকে। আমার ছেলের বউ নিরাপত্তা, আমার ছেলে আছে, আর কাউকে ভাবা লাগবে না। নিজের কাজ করো, যা। রাহি বেগম দ্রুত নিজের ঘরে চলে আসে। মায়া বেগম দীর্ঘশ্বাস ফেলে হাফসার কাছে চলে যায়। কারো গাড়িকে থামে সেহেরানের দরজার সেলের সামনে। গাড়ির দরজা খুলতেই দুই মহিলা ভদ্র মহিলাটিকে টেনে বের করে আনে। মুখে কাপড় গুজে রাখা, চোখে আতঙ্ক জমে আছে। সাহের হন হন করে ভেতরে প্রবেশ করে, সেই রুমে যেখানে অন্ধকার নিজেই ভয় পায়। সেহেরান আগেই বসেছিল অন্ধকার কোণায়, হিংস্র এক হায়নার মতো। চোখ দুটো রক্ত জবা, ঠোঁটে নির্মম এক তাচ্ছিল্য। সাহেব তার সামনে ছুঁড়ে ফেলে সেই টুইঙ্কেলের মাকে। নারীটি মুখ থুবড়ে পড়ে যায় মেঝেতে। সেহেরান পা সরিয়ে নেয়, যেন ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয়। ময়লার দিকে তাকালে যেমন হয়। ঠান্ডা গলায় ফিসফিস করে বলে, মহারানীর শরীরে হাত ধরে শাস্তি তো মৃত্যুও কম। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পায়ের শব্দ যেন মেঝেতে জ্বলন্ত কয়লার মতো পড়ে। ভদ্র মহিলা চুল চেপে ধরে টেনে তোলে তাকে। মুখটা কাছে এনে কষে এক থাপ্পড় বসায়। ঘরের চার দেয়াল কেঁপে ওঠে শব্দে। তোর মতো অমানুষের দেহে এতদিন শ্বাস চলেছে, এটা আল্লাহর অভিশাপ। তোর মেয়েকে দিয়ে আমার রানীকে মারার চেষ্টা করেছিস। তার চোখের এক ফোঁটা জলে যদি ঝরে, আমি তোর হাড়গুলো কুকুরকে ছড়ে দেব। সেহেরানের চোখ এখন আগুনের ফুলকি। সে গলা নিচে শক্ত করে ধরে। হাঁসফাঁস করতে করতে মহিলা বলার চেষ্টা করে, মা, মাফ করে দে। সেহেরান কানের কাছে মুখ এনে হিংস্র স্বরে ফিসফিস করে বলে, মাফ আমার রক্তে নেই, আমি ক্ষমা করি না, আমি শেষ করে দে।
তারপর এক ঝটকায় মহিলাটিকে দেয়ালে ছুঁড়ে ফেলে। মহিলা চিৎকার করে ওঠে, শরীরের হাড় ঘোর যেন একসাথে ভেঙে পড়েছে। শেহরান সামনে এগিয়ে গিয়ে পায়ের নিচে চেপে ধরে বলে, এটাই শেষ নয়, এখন শুরু। তার ইশারায় দুজন সিকিউরিটি আসে, দরাদরি করে মহিলাটিকে একটি স্টিলের চেয়ারে বেঁধে ফেলে। রুমের এক কোণ থেকে শেহরান নিজ হাতে তুলে আনে এক ধারালো ছুরি, যেটির ধারে নিজের ছায়াও পড়ে না। তার চোখে রক্ত, ঠোঁটে মৃত্যুর হাসি। মায়েরা খান আমার আত্মা, কেউ তার দিকে তাকালে আমি তার দৃষ্টিটাকে ছিন্ন ভিন্ন করে ফেলি। আজ তো স্পর্শ করেছিস, তোর প্রতিটা হারে আমি আগুন দেব। মহিলার আত্মচিৎকারে কাঁপে ঘরের দেয়াল। বাহিরে দাঁড়িয়ে থাকা সৈন্যরা মুখ ফিরিয়ে নেয়, কারণ তারা জানে শেহরান যখন হিংস্র হয় তখন প্রতিটি রুহু কাঁপিয়ে তোলে। শেহরান ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, তার হাতে থাকা ধারালো ছুরিটি বাতাস কেটে কেটে শব্দ করছে। ঘরের বাতি কম, লালাভ আলোয় মহিলার মুখ দেখা যাচ্ছে। ভয়ে আতঙ্কে হাল ছেড়ে বসে আছে। শেহরান একবার ছুরির দিকে, একবার মহিলার দিকে তাকায়। ঠোঁটে অদ্ভুত এক হাসি খেলে যায়। তুমি জানো মাফ চাওয়া মানে কি? মাহেরা যখন আমার বুকে পড়েছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তখন কেউ আসেনি, তখন কেউ কাঁদেনি। আজ আমি তোমার কান্নায় গান গাইব না, আমি তা রেকর্ড করে আমার বউকে শোনাবো, যেন সে বুঝে তার এক একটা চোখের জল কত দামি আমি কিনেছি। সে হঠাৎই ছুরি দিয়ে টেবিলের ওপর আঘাত করে। প্রচন্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে। তারপর এক ধাক্কায় মহিলার কাঁধে ছুরির প্রান্ত ঠেকিয়ে দেয়। রক্ত গড়িয়ে পড়ছে। মহিলা কাঁপছে, কিন্তু চিৎকার করতে পারছে না, যেন শরীরই বুঝে গেছে এখান থেকে জীবিত ফেরা যাবে না। শেহরান আবার মুখ নিচু করে ফিসফিস করে বলে, এটা ছিল শুধু ওয়ার্ম আপ। আমার রানীর গায়ে তোর মেঘের ছোঁয়া লেগেছে, আর তুই সেটা জানতিস। আমি এখন এমন কিছু করব যাতে রক্ত শুধু তোর গায়ে থাকবে না, তোর আত্মা ভেজে যাবে। সে এবার ছুরিটা রেখে দেয় এক পাশে। টেবিলের ড্রয়ার থেকে বের করে এক ছোট ইলেকট্রিক শক যন্ত্র সায়ের কাছে ঘেঁষে বলে, আমরা ভালোবাসি তাই মারে, কিন্তু ওরা ঘৃণা নিয়ে খেলে তাই মরে। মহিলাকে একের পর এক শক দিতে থাকে। শরীর কেঁপে কেঁপে উঠছে, গন্ধে ঘর ভরে যাচ্ছে পোড়া চামড়ার। শেহরান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখে কান্না নেই, শুধু আগুন। ঠোঁটে এক টুকরো নির্মমতা। এক সময় শায়ের এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। ছেড়ে দে, আর নেই সে। শেহরান মাথা ঝাঁকায়। সে আবার সে ছুরিটা হাতে তোলে, হেঁটে যায় মহিলার সামনে। মাহিরার প্রতি এক ফোঁটা কষ্ট মানে মৃত্যুর শান্তি মাহিরার প্রতি এক ফোঁটা কষ্ট মানে মৃত্যুর শাস্তি নয়, তার মানে হয় রোজ রোজ একটু একটু করে মরে যাওয়া। তাই আমি তোমার মৃত্যু কমফোর্টেবল হতে দেব না। সে নিচু হয়ে মুখের কাছে গিয়ে বলে, তুমি আজ কাঁদবে, কিন্তু এই কান্নার শব্দ আমার রানীর মতো মেয়েদের জন্য একটা বিজয়ের বার্তা হবে। সেদিন রাতে খান ভিলার নির্জল আকাশে হঠাৎ করেই ভেসে আসে এক নারীর আর্তচিৎকার, যার অর্থ শুধু একটাই, তোমার রানীর চোখে জল এনেছে যে, তাকে আমি চোখ দেইনি মরারও। রাতের ঘন আধারে ঢেকে গিয়েছে পুরো ধরিত্রী, কিন্তু সেহেমির ভিলার চারদিকে বিন্দু মাত্র ভাটা পড়েনি। সন্ধ্যা নামতেই পুরো ভিলার বাগান যেন আলোয় জেগে উঠেছে। চমৎকারভাবে ছড়িয়ে থাকা কৃত্রিম আলোয় ঝিকিমিকি করছে প্রতিটি পাতা, প্রতিটি ফুল। বাগানের ঠিক মাঝে দাঁড়িয়ে থাকা শেরের ভাস্কর্যটি যেন নিজেই আলো ছড়াচ্ছে। সোনালি রঙে মোড়ানো তার তেজস্বী দেহ আভা ছড়াচ্ছে চারপাশে। সেই দৃশ্য দেখে মনে হয় যেন রাতের রাজ্যে জেগে উঠেছে এক সিংহরাজ, নীরব অথচ অদ্ভুত এক ক্ষমতার বার্তা বহন করে। কৃত্রিম আলোয় গার্ডেন জুড়ে ছড়িয়ে থাকা মোহময় পরিবেশে মূল আকর্ষণ হয়ে ধরা দিয়েছে এক অষ্টাদশী। একটি শাড়িতে নিজেকে আড়াল করলেও তার সৌন্দর্য যেন ঠিকই আলো ফুঁড়ে চোখে পড়ে যায়। গার্ডেনের কোনায় সাদা কাউথেটি রাখা সে হেলান দিয়ে বসে আছে, নিস্তব্ধ অথচ রাজকীয় এক অভিজাত্যে মোড়া। তার চুলগুলো খোলা, রাতের হাওয়ায় আলতো দুলছে, আর চোখগুলো যেন অপেক্ষায় কারো ফিরে আসার। অপলক তাকিয়ে রয়েছে দূরের অন্ধকারে। সামনে সুইমিং পুলে হালকা আলোতে নিজের প্রতিবিম্ব দেখছে অতি মনোযোগ সহকারে। 7 দিনের অপেক্ষা তৃষ্ণা অসহ্য বানিয়ে দিচ্ছে তাকে। রাত 9টা বেজে
5 ঘড়িতে এখনো শেহরানের কোনো হদিস নেই। কয়েকবার কল করলেও কোনো উত্তর পায়নি কেউ। আকাশের গভীরতা অন্ধকার বুঝি আরো কয়েক ধাপ এগিয়ে আসছে। বাতাসের প্রবলতা আরো ধীর হচ্ছে। সেহেমির প্রণয় নিকেতন ভিলার বিশাল প্রাচীর ভেদ করে সদর দরজা খুলে প্রবেশ করে কালো গাড়িটি। যেন একরাশ হিংসতায় প্রহর কাটিয়ে প্রণয় নীড়ে নিজের অস্তিত্ব জাহির করতে এসেছে এই পুরুষ। গাড়িটি গ্যারেজের কাছে থামিয়ে বের হয়ে আসে। কালো বুট পরা পাজোড়া গটগট শব্দ তুলে এগিয়ে আসে প্রেয়সীর সঙ্গ পেতে। বাতাসে শাড়ির আঁচল উড়ে ফর্সা পেটখানা দৃশ্যমান। অন্ধকারে কালো শাড়িটি যেন আরো আকর্ষণীয় করছে ফর্সা দেহে। বাতাসে এই নারীর চুলের ঘ্রাণ মৌ মৌ করছে। সাদা কাউচের উপরে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে অপেক্ষা করতে করতে। এই নারীর রূপ হিংস্র আঁখি দয় শিথিল করে ফেলে। শেরানের চোখ জোড়া জ্বলছে বড্ড, আর তাকাতে পারছে না। এই নারীর রূপ তাকে আরো পুড়িয়ে মারছে। বাতাসের বেগ বেড়ে এগিয়ে শাড়ির আঁচলটি পড়ে যায় উন্মুক্ত উদরে। পুরুষের আঁখিতে দৃশ্যমান হয়। শেহরান বুকে নিজের হাত বুলায়, গলায় আটকে আসা শ্বাসটুকু হা করে ফেলে। কাপা কাপা পায়ে এগিয়ে যায় প্রেয়সীর নিকটে। হিম শীতল বাতাস চারিপাশে ফুলের গ্রানে মৌ মৌ করছে। শেহরান বসে আছে কাউচের উপরের পাশে। বাতাসে মাহিরার শরীর থেকে ভেসে আসা গ্রান তাকে আরো উত্তপ্ত করে তোলে। এই নারী শুধু তার বউ নয়, আজ থেকে সে তার অধিকার। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেয়। তীব্রভাবে অনুভব করে তার সামনে ঘুমন্ত এক নারী, যার প্রতিটি নিঃশ্বাসে যেন আগুন ছড়িয়ে পড়েছে তার রক্তে। তার হাতের আঙুল ধীরে ধীরে এগিয়ে যায় মাহিরার কানের কাছে পড়ে থাকা এলোমেলো চুল গোছার দিকে। এক টানে সরিয়ে দেয়। তারপর চোখের পাতা ছুঁয়ে বলে ফেলে কাপা কাপা গলায়, তুই জানো না আজ রাত কতটা দাবানল হয়ে এসেছে আমার জন্য। তার চোখ এখন একদম কাছ থেকে চুম্বকের মতো আটকে আছে মাহিরার ঘুমন্ত মুখে। তার নিঃশ্বাস কানের কাছে ছুঁয়ে বলছে অদৃশ্য অগ্নিস্নান। শেহরা নিজের বুক চেপে ধরে, যেন শ্বাস আটকে যাচ্ছে। সে ফিস ফিস করে ওঠে, এই সৌন্দর্য শুধু দেখা যায় না, সহ্য করা যায় না, এটা দখল করতে হয় পুরোপুরি। তার ঠোঁট প্রায় ছুঁয়ে যাচ্ছে মাহিরার কপালের কোণে। হঠাৎ মাহিরার পাপড়ি কাঁপে। সে যেন জেগে উঠছে ধীরে ধীরে। তবুও শেহরান থামে না। তার হাত ধীরে ধীরে ছুঁয়ে ফেলে মাহিরার পায়ের গোড়ালি। ঠান্ডা সে মসৃণ ত্বক ছুঁতেই যেন বিদ্যুৎ খেলে যায় তার শরীরে। চারপাশে বাতাসে থেমে গেছে। ফুলেরা নীরব, চাঁদ ঢেকে গেছে মেঘে। শুধু সেই কামনার ঘন তাপে জ্বলছে থাকা দুই হৃদয়ের স্পন্দন ভেসে বেড়ায়। এই মুহূর্তে শেহরানের চোখে সে শুধুই রমণী নয়, সে এক স্বপ্ন, এক সম্পত্তি, এক আগুন, যাকে সে আজকের রাতে এই গার্ডেনে নিজের করে নিতে চায় চিরতরে। শেহরান গভীর স্পর্শে অষ্টাদশী তড়িৎ গতিতে তাকায়। নিজের সামনে এমন নেশালো আখিদয় দেখে কেঁপে ওঠে। কাউচের শেষ প্রান্তে যাওয়ার চেষ্টা চালালো, পুরুষালী হাতটি আঁকড়ে বুকে ফেলে দেয়। পারফিউমে করা গ্রান অষ্টাদশীর নাক জ্বালিয়ে দিচ্ছে, মাতাল করছে শেষ করে। দুটি হৃদয় আগুনের ন্যায় জ্বলছে। শেহরান মাহিরাকে নিজের উরুতে বসায়। শেহরান আর এক মুহূর্ত থাকতে পারে না। মাহিরা শরীরের উষ্ণতা, তার গায়ের সেই অপার সৌরভ, আর চোখের সামনে পড়ে থাকা খোলা আঁচল, সবকিছু মিলিয়ে পাগল প্রায় হয়ে যাচ্ছে সে। সে কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিসিয়ে বলে, জান, ডুব দিতে দে, তোরই দেহে পিছিয়ে দিতে দে প্লিজ। আমার সহ্য হচ্ছে না দূরত্বটুকু। তার কণ্ঠ যেন রক্তে ভেজা, অসহ্য তৃষ্ণায় কাঁপতে থাকা এক অদ্ভুত আত্মার আহ্বান। তার শরীর ধীরে ধীরে ঝুঁকে পড়ে মাহিরার দিকে। ঠোঁটের পাশ দিয়ে নেমে আসে শ্বাসের গরম ছোঁয়া। মাহিরার ঘাড় বরাবর চুল সরিয়ে দেয় সে। তারপর ঠোঁটে ছুঁয়ে ফেলে সেই নিটল নরম চামড়াটাকে। মাহিরা শিউরে ওঠে, চোখ মেলে দেখে সেই উন্মুক্ত চোখ দুটি, যেখানে শুধু প্রেম নয়, আছে এক অগ্নিকুণ্ডের মতো বাহন। আজ তুই শুধু তোর না, তুই আমার, আমার একা। বলে শেহরান তার কোমর আঁকড়ে ধরে, যেন পুরো জগৎকে নিজের ভেতরে টেনে নিচ্ছে। বাতাসে ছড়িয়ে পড়ে ঘামের গন্ধ, ফুলের ঘ্রাণ, আর দম বন্ধ করে দেওয়া উত্তাপ। চাঁদের আলোয় ঢেকে যাওয়া গার্ডেন যেন কাঁপছে এই দুই শরীরের ছায়ায়। শেহরান ধীরে ধীরে তার ঠোঁট চালিয়ে দেয় মাহিরার কাঁধ বরাবর। তারপর ফিসফিসিয়ে বলে, তুই জানিস না কত রাত আমি ভেবে জেগে থেকেছি তোর গন্ধ। এই তুই জানিস না কত রাত আমি জেগে থেকেছি তোর এই গন্ধ, এই তোর ত্বকের স্বপ্নে।
আজ আর স্বপ্ন না, আজ সত্যি জান আমার হয়েছে। তার হাত থেকে একে একে খুঁজে নেয় সেই নরম পেটের খাজ। আসলে সরে যায় একপাশে। এখন তারা দুজন ফুলের সমাহারে কাউচের উপরে গা রেড়ে চাঁদের তলে ভালোবাসা আর তৃষ্ণায় সংস্পর্শে হারিয়ে যাচ্ছে একে অপরের ভেতর। আজ রাত শুধু শরীর নয়, আত্মা পর্যন্ত মিলিয়ে এক হয়ে যাবে তারা। মাহিরা শরীরে প্রচন্ড বেগে কাঁপছে, বাতাসের পাল্লায় যেন আরো ভারী হয়ে গিয়েছে। এই পুরুষের গভীর নিঃশ্বাসের ন্যায় আকাশ ও আড়াল করছে তাদের পুরো দুনিয়া থেকে। সেরান মাহিরাকে বুকে টেনে নেয়, নরম অষ্টজোড়া আঁকড়ে ধরে নিজের সূক্ষ্ম অষ্টজোড়া দিয়ে। অষ্টাদশী থরথর করে কাঁপছে। কোপ সরি কাপা কাপা হাত দুটো নেশালো পুরুষের চুলগুলো আঁকড়ে ধরে। সেহরান হাসে, মাহিরার বুকে মুখ লুকিয়ে নেশালো স্বরে বলে, মায়েরা, শেষ তুই। আজ পেলিস না চান। তোর আর্তনা তো আজ ধরে নিতে পারবে না, কষ্টের করে কষ্টগুলো সহ্য করবে চান। মাহিরা সেহরানের দিকে তাকায়। এই পুরুষকে সে চিনে না, নেশা ছাড়া নেশালো করছে প্রতিটি মুহূর্তে বাতাসের বেগ ও পুরুষের ইচ্ছেতে শাড়ির আঁচলটি অবহেলায় সবুজ নরম ঘাসের উপরে পড়ে আছে। চারপাশের আলো নিভে যায়। দুটি তৃপ্ত আত্মার গভীর নিঃশ্বাসও আরো ভারী করে তুলেছে চারপাশ। সেরানের শার্টখানা অবহেলায় পড়ে যায়, মিলে একাকার হয়ে যায় দুটি আত্মা। প্রতিটি লোমকূপ মিশে যায়, কষ্টগুলো হাওয়ার সাথে মিলে যায়। ছোট্ট দেহটি ব্যথায় কুকড়িয়ে ওঠে, তবুও পাষাণ পুরুষের কোনো হেলদোল নেই। প্রেয়সীকে বুকে চেপে ধরেছে, কাউচে হেলান দিয়ে শুয়ে দেয় তার প্রিয়াকে। সেহেরান মুচকি হাসে, প্রাপ্তির হাসি হাসে, আরো গভীরে মিশে যায় তার প্রেয়সীর স্বরে। জান, আর একটু সহ্য করা যান। তোমার শের তোমার তৃষ্ণায় শেষ হয়ে গিয়েছে। মাহিরা সব কষ্ট ভুলে শের সাহেবের মাথাটি নিজের বুকে চেপে ধরে। সেহেরানও ধীরে ধীরে এই উন্মুক্ত চাঁদের ন্যায় তার প্রেয়সীর কাছে ধরা দিচ্ছে। চারপাশে অবস্থান দেখে অষ্টাদশী টনক করে, কাপা কাপা গলায় মাতাল পুরুষকে আটকে দিতে চায়। শেরান মাহিরার দিকে তাকায় অসহায়ের ন্যায়। শেরান মাহিরার কপালে কপাল ঠেকিয়ে নিঃশ্বাসের ফেলে বলে, জান, ডিস্টার্ব করো না। তোর রাত পার হলে আমি ছাড়বো না। তাই বলে গার্ডেনে আমার অস্তিত্ব আছে? তোকে আড়াল করছে আমার প্রশস্ত বুক। ওই দূরের চা তো দেখবে না আমি ছাড়া। গার্ডেনে তোমাকে ফুলের সমাহারে পেলাম, কোথা গিয়ে আসবে না তাও কেউ। চান, প্লিজ রেসপন্স করো। মাহিরাকে আর কিছু বলতে দেয় না শেহরান, আবারও টেনে নেয় ছোট্ট দেহটি নিজের বুকের নিচে। শেহরানের বুকে মুখ লুকিয়ে থাকা মাহিরা ধীরে ধীরে নিজের আঙুলে ছুঁয়ে দেয় তার চোয়ালের হাড়। সেই ছোঁয়ায় শেহরানের শিরা উপশিরা আগুন ধরে যায়, যেন এই একটুখানি স্পর্শে সমস্ত দম্ভ গলে জল হয়ে পড়েছে। বাতাসে ঝরে পড়া বেরি ফুলের ঘ্রাণ আমাদের হৃদয়ের গহীনে গিয়ে মিশে গেছে। তারা এখন আর শুধু প্রেমিক প্রেমিকা নয়, একটি ছায়ার মতো একে অপরের শরীর ছুঁয়ে থেকে একটি আত্মার রূপ ধারণ করেছে। শেহরান এক হাত দিয়ে মাহিরার কোমরের নিচে হাত রেখে তাকে আরো কাছে টেনে আনে, চোখে চোখ রাখে। তোর চোখে আমি শুধু নেশা খুঁজি না, আমি আশ্রয় খুঁজি, যেখানে আমি সব হিংস্রতা ভুলে থাকতে পারি, শুধু তোর গায়ের কণ্ঠে মিশে গিয়ে। মাহিরা চোখ বন্ধ করে ফেলে, কাপা ঠোঁটে শ্বাস নেয়। তার গলায় গভীর থেকে ভেসে আছে এক চাপা শব্দ। তুমি আজ আমাকে তছনছ করে ফেলেছো শেহরান। শুধু দেহ না, রুহ পর্যন্ত ছিঁড়ে নিয়েছো। শেরান ঠোঁট নাড়িয়ে আনে তার কাজের শেরান ঠোঁট নামিয়ে আনে তার কাজের খাস বরাবর। তারপর ধীরে ধীরে ফিসফিসিয়ে বলে, আচ্ছা, আমি তোর প্রতিটি নিঃশ্বাসে লিখে দিতে চাই তুই কেবল আমার। তার হাত মাহিরার পিঠ বরাবর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তার ওষ্ঠের ছোঁয়ায় মাহিরা সারা শরীর কেঁপে ওঠে, কাঁপুনি সেই রকম যেমনি প্রথম প্রেমের প্রথম অধিকার বোধ। মাহিরা তখন আর কিছু বলে না, শুধু দুই হাত দিয়ে আঁকড়ে ধরে শেহরানের গলা, যেন ওইটাই এখন তার জীবরেখা। চাঁদের আলো আবার খানিকটা বেরিয়ে গেছে বাগানের মাথার উপরে। সে তাদের দেখে এক প্রান্ত পড়ে থাকা শাড়ির আঁচল, তপ্ত নিঃশ্বাসে কাঁপতে থাকা ঘাস, এক আর একজোড়া আত্মা যারা আজ এই নীল আকাশের নিচে ফুলের বালিশে শুয়ে প্রথমবার সত্যিকারের এক হয়ে গেছে। শেহরান এখন তার কপালে চুমু দিয়ে বলে, তোকে নিয়ে আজ আমি আর কোনো প্রলোভনের গল্প বলবো না। তুই এখন আমার গল্প, আমার শেষ, আমার প্রথম। মাহিরা ঠোঁটের কোণে জমে থাকা কান্না আর হাসির মাঝখানে সেই নিঃশব্দে ভালোবাসা ঘুমিয়ে পড়ে। আর বাগানের সেই ভেজা ঘাস আজও সেই গোপন মুহূর্তের সাক্ষী হয়ে রয়ে যায়।
চিরদিন। দুই নরনারীর গভীরতার সাথে পাল্লা দিয়ে আকাশও ভারী হয়ে ওঠে। তীব্র বাতাসেও বেগ। মাহিরা আকাশ থেকে বর্ষণের আগমন ঘটে। মাহিরা চমকে উঠলেও সেহেরা নির্বিকার। দুজনের প্রতিটি লোম বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছে। উন্মাদ সেহেরানের উন্মাদনা আরো কয়েক পর বাড়িয়ে দেয় এই বর্ষণ। মাহিরার ব্যথিত শরীরের ব্যথা চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে, তবুও ওই ব্যথার আড়ালে রয়েছে এক আকাশ সমপ্রেম। রাতে শেষ প্রান্তে এসে সে থেমে যায়। তার প্রেয়সীকে বুকে মাথা ঠেকিয়ে শুয়ে আছে। মাহিরা চোখ বুজে শুয়ে আছে বৃষ্টির জন্য। ঠান্ডায় মেয়েটি কাঁপছে, তবে তার প্রেমিক পুরুষের উষ্ণ পরশের কাছে এই বর্ষণের তীব্রতা হার মানে। প্রেয়সী, আমার বুক পকেটের কাঠগোলাপে যেন আমাকে আরো উন্মাদ করেছে। তোকে প্রতিটি শহরে মিশিয়ে রাখতে চাই, আর কখনো ছাড়বো না। অনেক কিছু তো ছেড়েছে, কিন্তু বউ, তোর প্রতিটি সকাল যেন গোসলময় হয়, তার গন্ধে ভরিয়ে রাখুক পৃথিবী। বউ, তোর গ্রাম যেন আমার বাগানের কাঠগোলাপকেও হার মানে। তুই পাশে থাকলে পৃথিবীর সব ফুল ম্লান হয়ে যায়, আর আমি শুধু তোর গ্রামে হারিয়ে যেতে চাই। মাহিরা শেষের কথা শুনে ফুঁসে ওঠে। ছোট হাত দিয়ে এই সুঠামদেহী পুরুষকে ধাক্কা মেরে সরায়। ঠোঁটকাটা জিরাফ একটা, আর আশেপাশে আসলে খুন করব, মেরে ফেলে একেবারে সরুন আপনি। সেহেরান হো হো করে হেসে ওঠে। বউ গলায় মুখ ডুবিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, মেয়ে, তোমার শুধু রাতে না, প্রতিটা মুহূর্তে চাই। তোমার হাড়গুলো এইভাবে তেজ নিয়ে ঘুরলে আমারও সংসার করা লাগবে না। যে তেজ, এইসব তেজ আমার সাথে কাজে লাগে। আমি একা কেন ঘর করবো? মায়েরা কিছু বলতে নিলে তার পুরুষ এক টানে কোলে তুলে নেয়, শাড়ির আঁচলে মুড়িয়ে বাড়ির ভেতরে চলে যায়, ফেলে রেখে যায় একরা স্মৃতি, মায়া, প্রেমের অস্তিত্ব। আকাশের চাঁদও লজ্জায় লুকিয়ে গিয়েছে, রেখে গিয়েছে বর্ষণের ধারা। সূর্যের নরম আলোক রশ্মি পর্দার গভীরতা ভেদ করে উন্মুক্ত বুকে শুয়ে থাকা রমণীর চোখে পড়ে। মাহিরা পিটপিট করে চোখ মেলে তাকায়। হঠাৎ নড়তে নিলে পুরো শরীর ব্যথায় টন টন করে ওঠে। ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁকা হয়ে আর্তনাদ শোনা যায়। সেহরানের আঁখিদ্বয় মুহূর্তেই খুলে যায়। প্রেয়সীর মুখ দেখতে পেয়ে মুচকি হাসে। মাহিরা সেহরানকে জাগতে দেখে চুপ হয়ে যায়। হাজারো লজ্জা তাকে ঘিরে ধরে। এই পুরুষের পাগলামির জন্য তার চুপ করে থাকতে হয়। মাইরাকে লজ্জা পেতে দেখে সেহরান দুষ্ট হাসে। ওহে বালিকা, লজ্জা পেও না। শুরু করে লজ্জা পাওয়ার স্কোপও পাবে না আমার আদর ছাড়া। মাহিরা লজ্জায় মিয়ে যায়। লোমশ উন্মুক্ত বুকে নিজের লজ্জা মাখা মুখটি লুকালে সেহরান হেসে ফেলে। লজ্জা আমার জন্য পেয়ে আমাকে বুক লুকাও। বাহ, বড় সিরিয়াস করছো। সেহরানকে আর বলতে দেয় না। মাহিরার মুখ আটকে দেয়, চোখ গরম করে তাকায়। অসভ্য ঠোঁটকাটা জিরাফ, আর একটা অসভ্য বাক্য ব্যয় করলে মেরে ফেলবো। সেহরান ঠোঁটের ওপর থেকে হাত সরিয়ে দুষ্ট হেসে বলে, তে হাতেরও কারণ বয়ে যায় যান, আর নামের আদর করলেও জানে ক্লান্ত হব। শাস্তির স্বরূপ চির ধার্য করে যান। মাহিরা উঠে চলে যেতে নিলে সেহরান আরো চেপে ধরে, অষ্টজোড়া আঁকড়ে ধরে। অষ্টাদশীকে এক টানে বেড়ে ফেলে নিজের উপরে চলে যায়। টান দেওয়ায় মাহিরার ব্যথিত শরীর আরো ব্যথা পায়। সে হালকা চিৎকার করে উঠলে সেহরান ঠোঁট ছেড়ে তাকায়। বউ কিছু করার আগে চিৎকার দাও কেন? অসভ্য লোক, ব্যথায় মরে যাচ্ছি, ছাড়ুন আমায়, ফ্রেশ হবো। সেহরান মাহিরাকে কোলে তুলে নেয়। উন্মুক্ত বুকে বাড়ি খায় অষ্টাদশীর ছোট্ট দেহটি। সেহরান ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। মাহিরা ছোট ছোট চোখে সেহরানের উপব্যক্তি খেয়াল করছে। এই লোকের ভাব ভালো লাগছে না। ওয়াশরুমে গিয়ে ডোর লক করতে মাহিরা লাফিয়ে ওঠে। আপনি যান, আবার আসছে লুচ্চামি করতে, বের হন। সেহরান পাশে থাকা বাথটাবে ধীরে শুয়ে দিয়ে দুষ্ট হাসে। লচ্ছমের ইঙ্গিত দেওয়া তোর থেকে শেখা উচিত। যদি আমি ছোট মানুষ, এসব বুঝি না। মাহিরা কটমট করে ওঠে। সে উঠে বসতে নিলে সেহরান ঝুঁকে আটকে দেয়। নেচালো চোখে পর্যবেক্ষণ করছে প্রেয়সীকে। হুম, নড়ে না। স্বনির্ভী নাকি বাসর, কোনটা? দুটোর একটা বেছে নে। চুপ থাকলে বাসর হবে। মুহূর্তেই সিটিয়ে যায় অষ্টাদশী। সেহরান আরো কাছে এগিয়ে বাথটাবের দিকে। বেশ কিছু সময় পরে শাওয়ার নিয়ে সেহরান মাহিরাকে কোলে নিয়েই বের হয়। বেডে বসিয়ে দিতে সেহরান ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। হেয়ার ড্রায়ার নিতে মাহিরা শাড়ির আঁচল ঠিক করছে। সেহরান সোজা তার সামনে দাঁড়ায়। মাহিরা সেহরানের দিকে তাকাতে চোখ জোড়া বুকের দিকে ক্ষত আটকে যায়।
মাহিরা চোখ সোজা হয়ে উঠে দাঁড়ায়, বুকে হাত দিয়ে প্রশ্ন করে, শের সাহেব, আপনার বুকে এই ক্ষত কিসের? মনে হচ্ছে আগুন দিয়ে। সেহরান হাতের হেয়ার ড্রায়ারটাই পাশে রেখে প্রেয়সী শাড়ির আঁচল ভেদ করে নিজের দিকে টেনে আনে। আমার শেয়ার নিয়ে প্রথম স্পর্শ এটা। মাহিরা কপাল কুঁচকে তাকায়। সে আবার কবে এভাবে আঘাত করেছে? মাহিরা বারবার মনে করার চেষ্টা করছে, মনে না আসায় আবারও প্রশ্ন করে, আমি কি গতকাল রাতে করেছি? আপনি আমাকে থামান নাই কেন? সেহরান মুচকি হেসে মাহিরা ঠোঁটে আলতো চুমু খায়। বোকাবো, এই স্পর্শ যেদিন তুমি মাতাল হয়ে রুমে ছিলে সেদিন দিয়েছ। তবে বউ, তুই সেদিন কিন্তু ইজ্জত হরণ করার চেষ্টা করছিলে। বাকি সভ্য পুরুষ আমি, না আমার ভার্জিনিটি নিয়ে নিতি। আমি ভার্জিন পুরুষ, তাই দূরে থাকবে ম্যাম। সেহরানের কথা শুনে মাহিরা হতবিহ্বল হয়ে তাকায়। এই পুরুষটা কি ভার্জিন? তবে মাহিরা ক্ষতটি ভালো করে পর্যবেক্ষণ করে বলে, কামড়ের দাগে ছুরির আঘাত কিভাবে? শেয়ারের স্পর্শ মুছে যাবে নাকি? এখানে ছুরি দিয়ে ভালো করে গর্ত করেছে, যাতে ইহকালে না মুছে। যতবার মুছবে ততবার ছুরি দিয়ে এঁকে রাখবো। চাইলে তুমি প্রতিদিন এই দাগ বহাল রাখতে পারবো। মাহিরা ছলছল দৃষ্টিতে তার শের সাহেবের পানে তাকায়। মাহিরা ক্ষতটি ভালো করে হাত বুলায়, চোখ আরো কয়েক জায়গায় আটকায়। লোমশ ফর্সা বুকে কতগুলো খামচির দাগ, রক্তগুলো টলমল করছে, হালকা হাত লাগলেই গল গল করে বের হয়ে যাবে। এই খামচি কিসের এখানে? সেহরান মাহিরাকে এক ঝাটকায় কোলে তুলে নেয়, বেডে শুইয়ে দিয়ে নিজের ঝুঁকে পড়ে তার উপরে। নেশালো চোখে প্রেয়সী পানে তাকায়। মাহিরার কিছু বুঝে ওঠার আগেই শাড়ির আঁচড়ে রুদ্রপুরুষ নিচে হাত দিয়ে নেয়, ঘোর লাগা স্বরে বলে, গত রাতের আধারের প্রেমের হিংস্রতে শিরনের অঙ্কন করেছিল তার ভালোবাসার ছাপ। আমার দেহ এখন সে আগুনের ক্যানভাস, যেখানে সে রং তুলেছে উন্মত্ত ভালোবাসা। মাহিরা লজ্জায় নিয়ে যায়, তবে অনুতপ্ত লাগছে, কেননা সেহরানের ফর্সা বুক পিঠে সম্পূর্ণ জায়গা খামচির দাগে স্পষ্ট। মাহিরা সেহরানের উদ্দেশ্যে কিছু বলার জন্য মুখ খোলার আগেই গলদেশে হালকা কামড় অনুভব করে, ধীরে ধীরে আরো জোরে দিচ্ছে। ব্যথায় মাহিরা আর্তনাদ করে ওঠে, তার প্রণয় পুরুষ আরো চেপে ধরে। বেশ কিছু সময় পরে গলা ছেড়ে সেহরান ভালো করে পরখ করে ফর্সা জায়গাটা ধীরে ধীরে কালচে রং ধারণ করছে। সেহরান ছাড়তেই মাহিরা গলায় হাত বুলায়, কটমট করে তাকায়। অসভ্য লোক, করলেন কি আপনি? আমার চিহ্ন নিয়ে ঘুরবে, নজর লাগবে না? এমনি যে আগুন সুন্দরী, তাতে ভয় লাগে বউ। সেহরানের কথা মাহিরা হাসবে না কাঁদবে? সেহরান মাহিরার বুকে মাথা চেপে ধরে। বউ, উঠতে ইচ্ছে করে না। ঢং কম করে বাড়ি দিয়ে আসেন আমাকে। সেহরান খানবাড়ি যাওয়ার কথা শুনে মাথা উঁচু করে তাকায়, বিরস চাহনি দিয়ে বলে, এই সর, বালের বাড়িতে মানুষ, মন ভরে আদর করতে পারি না। আর তুই তো বেয়াদব, তোকে ছাড়লে মাথা উঠবে। তো যাও নিষেধ, এখানে থাকবে, আমি আদর করব। মাহিরা সেহরানের বুকে ধাক্কা মেরে সরিয়ে উঠে বসে। না, আমি বাড়ি যাব, সবাইকে মিস করছি। তাহলে যাবো পরশু। সেহরানের বাক্যটি কর্ণকুহরে হতেই অষ্টাদশী থমকে যায়। এই পুরুষ আবারও তাকে ছেড়ে দূরে যাবে। মাহিরা সেহরানের দিকে তাকায়, সে আয়নার সামনে গিয়ে নিজেকে রেডি করছে। মাহিরা কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন ছুড়ে, আপনি আবারও যাবেন? সেহরান চুল ঠিক করতে করতে উত্তর দেয়, হ্যাঁ, তুই যাবি হানিমুনে। অষ্টাদশী মলির মুখখানা মুহূর্তেই চাঁদের ন্যায় আলোকিত হয়ে যায়। সেহরান রেডি হয়ে মাহিরাকে কোলে তুলে নিয়ে নিচে নেমে আসে। সিঁড়ি বেয়ে দুজনেই নিচে নামছে। মাহিরা গলা জড়িয়ে আছে। সেহরান মাহিরাকে নিয়ে চেয়ারে টেনে বসে পড়ে। দুজনেই নাস্তা খেয়ে উপরে চলে আসে। এসএসসি এক্সামের আজ 3য় নম্বর পরীক্ষা চলছে। এক্সাম শেষে ক্লান্ত মৌরি ধীর পায়ে বেরিয়ে আসে। পরীক্ষা খুব ভালো হয়েছে, তবে বেশ ক্লান্ত লাগছে। স্কুলের সামনে হঠাৎ চোখ জোড়া আটকে যায় একটি সুদর্শন ছেলের পানে। সাদা শার্টের হাতা গুটাচ্ছে। মৌরি ভ্রম ভেবে চোখ মুছে আবারও তাকাতেই নিজের অতি নিকটে সাদা শার্ট পরা ব্যক্তিটিকে দেখতে পায়। তাজের মুখাবয় অতি গম্ভীর দেখে প্রশ্ন ছুড়ে, পরীক্ষা হয়েছে নাকি ইজ্জত বিক্রির ব্যবস্থা হয়েছে আমার? হঠাৎ এমন একটা প্রশ্ন মৌরির বোধগম্য না হওয়ায় ময়ূরী সাইডে দাঁড়িয়ে প্রশ্ন করে, আপনার ইজ্জত পরীক্ষার হলে বিক্রি করলেও কেউ কিনবে না, অথচ পড়া রেখে তো বিক্রি কেন করব? তাজ কোনো রকম উত্তর দেয় না। মৌরির হাত ধরে হন হন করে গাড়ির কাছে আসে। ডোর খুলে নিজে বসে মৌরিকে বসার আদেশ দেয়। মৌরি কারো বিলম্ব না করে সোজা বসে যায়। ছুটে যায় গাড়িটি নিজ গন্তব্যে। এই গন্তব্যের শেষ ষোড়শীর জানা নেই, তবুও বিনা প্রশ্নে পথ চলছে পাশে।
শহর পেরিয়ে গ্রামের পথের দিকে চলছে। এর মধ্যে কেউ কারো সাথে একটি কথাও বলেনি। মৌরিকে তাজ কিছু খাবার কিনে দেয় মাঝ রাস্তায় থামিয়ে। সে এগুলো খাচ্ছে আর প্রকৃতি উপভোগ করছে। তাজ আর চোখে প্রেয়সীর পানে তাকায়। সাদা ড্রেসে তার প্রেয়সীর রূপ তাকে ঝলসে দিচ্ছে। সামনে চুলগুলো বাতাসে উড়ে যাচ্ছে বারবার। তাজ হালকা কোণে সরি তাজ হালকা কেসে মৌরির দিকে তাকায়। আমার জন্য মা মেয়ে খুঁজছে, তুই নাকি যাবি দেখতে শুনলাম। তাজের কথা শুনে মৌরি মুখ তুলে তাকায়। সে আবার কখন বলল সে যাবে? সে তো জানেই না। আপনার জন্য মেয়ের অভাব কবে দেখলো? যাই হোক, মেয়েটা খুব সুন্দর, আমার সাথে বেশ মানাবে, তুইও গিয়ে দেখে আসিস। মনে নির্বিকার হয়ে তাকিয়ে আছে। শূন্য মস্তিষ্ক তাজের বলা প্রতিটি বাক্য কানে বাজছে, তবুও চুপ। তাজ আবার বলে, মৌ, আমার বিয়ে হলে তোর কেমন লাগবে? মৌরি তড়িৎ গতিতে তাজের পানে তাকায়। তাজের বিয়ে হলে তার কি? মৌরি স্বাভাবিক স্বরে উত্তর দেয়, আনন্দ লাগবে, আপনি আমার ভাই। ব্যাস। গাড়িটি অতি দ্রুত ব্রেক কষায়। মৌরির সামনের দিকে ঝুঁকে মাথায় বাড়ি খায়। তাজ রক্ত চক্ষু নিয়ে মৌরির পায়ে তাকিয়ে আছে। সাহস কত বড় এই মেয়ের! মৌরি তাজের দিকে ঘুরে কিছু বলবে তার আগেই এক টানে নিজের কাছে নিয়ে আসে। মেয়েটি নিজের অবস্থা বোধগম্য করার আগেই ওষ্ঠজোড়া দখল করে নিয়ে নেয়। ছোট ছোট চুমুগুলো গভীর কামড়ে পরিণত হচ্ছে। তাজ কামড়ে নরম ওষ্ঠজোড়া ক্ষত বিক্ষত করে ফেলে। রক্তের কণাগুলো ঠোঁট বেয়ে সাদা ইউনিফর্ম গায়ে লেগে যায়, তবুও পাষাণ পুরুষ ছাড়ে না। ব্যথায় মেয়েটির আখি যুগল অশ্রুতে ভরে ওঠে। ছোট হাত দিয়ে সুঠামদেহী পুরুষকে ছাড়ানোর চেষ্টা করলেও থামে না। বেশ অনেকটা সময় পরে তাজ মৌরিকে ছেড়ে দেয়। ফর্সা মুখখানা রক্তিম হয়ে গিয়েছে। ঠোঁট কেটে রক্তের কণা ঝরছে। মৌরি হু হু করে কেঁদে ওঠে। তাজ নিজের সিটে হেলান দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। অন্যদিকে মৌরি ঘৃণা নিয়ে তাকিয়ে আছে। মৌরির কান্না তাজের কাছে বিরক্ত লাগছে, তাই ইয়া জোরে ধমকে ওঠে। বেয়াদব, আর একটা সাউন্ড কানে আসলে জানি মেরে দিব বেয়াদব। ধমকের সুরে কান্নার বেগ না কমে বরং আরো বেড়ে যায়। হিচকি উঠে গিয়েছে। তাজ একবার তাকায়। চুলগুলো খামচে ধরে নিজের রাগ সংবরণ করার প্রয়াস চালাচ্ছে। তাজ আজ ভেবেছে প্রেয়সীকে নিজের মনের ব্যাকুল প্রেমের সঙ্গে পরিচিত করাবে। তাই তো একাকী শহরে নিয়ে এসেছে, যেখানে কেউ নেই তারা ছাড়া। কিন্তু এই মেয়ে তো তাকে নিয়ে ভাবেই না। বেয়াদব মেয়ে। গাড়িটা একটি শুনশান কুটিরের সামনে থামে। গাড়ি থেকে নেমেই তাজ দরজার পাশে গিয়ে দাঁড়ায়। মৌরি দরজাটা খুলে দেয় এক ঝটকায়। নাম? মৌরি নিঃশব্দে তাকিয়ে থাকে। চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। ঠোঁটের রক্ত এখনো শুকায়নি পুরোটা, কিন্তু সে বুঝে গেছে আজ প্রতিবাদে কাজ হবে না। চুপচাপ গাড়ি থেকে নামে। চারপাশটা নিস্তব্ধ। ফুলের গাছে ও বিভিন্ন ফলের গাছে ঘেরা পুরনো কুঠির। দূরে নদীর আওয়াজ শোনা যাচ্ছে। সময়টা যেন এক অদ্ভুত মোহের ভেতর আটকে আছে। তাজ একদম সামনে গিয়ে কুঠিরের দরজাটা খুলে দেয়। মৌরি পেছনে পেছনে হাঁটছে। একবারও চোখ তুলছে না তাজের দিকে। ভেতরে ঢুকে দেখে এক চিলতে ঘর। কাঠের বিছানা আর পাশে একজোড়া চেয়ার টেবিল। জানালার পাশে সাদা পর্দা দুলছে বাতাসে। এই কুঠিরটি তাজ মৌরির জন্য তৈরি করেছিল গত বছর। কোনো এক বিকেলে প্রেয়সীর মুখে শোনা মাত্রই নিজের পরিশ্রমের টাকা দিয়ে ধীরে ধীরে গড়ে তোলে। কুটিরটি বেশ বড় না, তবে খুব সুন্দর বিশাল জায়গার মধ্যে খানে অবস্থানে। চারপাশে শুধু ফুলের গাছে ঘেরা। তাজ দরজাটা বন্ধ করে দেয়। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। মৌরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাজ এক পা করে এগিয়ে যায়। শক্ত হাতে প্রেয়সীর হাত খামচে ধরে নিজের কাছে নিয়ে আসে। মৌরি মাথা উঁচু করে তাকায়। তাজের চোখগুলো বড্ড অচেনা লাগছে। মৌ, বিয়ে করবি আমায়? তড়াক করে আখিদয় এই রাগী পুরুষের পানে নিক্ষেপ করে। এই লোক বলে কি তাকে বিয়ে করবে কি না কে জানে। শুনে বাঘের কাছে মুরগি পাহারা দেবে। মৌরি সাহস নিয়ে মুখ খুলে এর মধ্যে তাজ আটকে দেয়। তোর থেকে অনুমতি বা মতামত জানার জন্য বলিনি। এখন বল, বিয়ের ডেট কবে দিব? আমি আপনার মতো হিংস্র পশুকে ইহকালও বিয়ে করব না। তাজ বুড়ো কুচকে তাকায়। স্বাভাবিকভাবে উত্তর দেয়, ডান। এখন মরার পরে বিয়ে করব। তা বিষ খেয়ে মরবি নাকি নদীতে ঝাঁপ দিবি? দ্রুত বল। মৌরির বিস্ময়ে চোয়াল ঝুলে যায়। সে কি বলবে? মৌরিকে চুপ থাকতে দেখে তাজ ধমকে ওঠে। রাবিশ! পরীক্ষা পড়তে বসবি, দ্রুত বল কি করবি? মৌরি অসহায়ের ন্যায় তাকায়। কিছু করব না, বাড়ি যাব আমি, ছাড়ো না আমায়।
ইস, মামার বাড়ির আবদার, এই মেয়ে নাটক রাখ। আজকে ফুপিকে বলবো বিয়ের কথা। সুন্দর মেয়ের মতো সেজে এসে পড়বি। কোনো নড়চড় করলে সেখানে অনেক কিছু ঘটিয়ে ফেলবো। মৌরি পড়েছে বিপাকে। এই লোক হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ তার জানা নেই। সে বিরস চোখে তাজের পানে তাকায়। তাজ ভাই, দয়া করুন, আপনার এসব ভালো লাগছে না। মৌরির কথা শেষ হতেই গালে ঠাস করে চর বসিয়ে দেয়। রাগে কটমট করে ওঠে তাজ। আর একবার ভাই বললে গাল লাল করে ফেলবো রাবেশ। তোকে মানতে গিয়ে বলেছি, বিয়ে হবে আমাদের, তাই জানিয়ে রাখলাম। গালে হাত দিয়ে মৌরি তাকিয়ে আছে। মার খেতে খেতে তার গলাগুলো শেষ। তাজ পকেট থেকে নিজের ফোন বের করে কাউকে কল দেয়। ভাই, তোমার কথা মতো বলেছি, বিয়াদব ঢং করে এত তেল মাখাতে পারবো না। তুমি ফুপিকে বলে দাও বিয়ে করে নিব। অপর প্রান্ত হতে কি বলে তা জানা যায় না। তাজ কথা শেষ করে মৌরির দিকে ঝুঁকে আসে, বাঁকা হেসে বলে, সানাই বাজবে, পে 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 পু, বাসর হবে, তুমি শুধু দেখবে যান। এই বিয়ে জীবনও করব না। ইহকালে এই সাদের গালের মরণ ঘটাবে কোন পাগলে? তাজ হাসে, মৌরিকে করে তুলে হেঁটে বের হয়ে আসে। মৌরি ছটফট করলেও আরো শক্ত করে চেপে ধরে বলে, আমি কাউকে তোর পাশে আসতে দিব না। কেউ তোর নাম নেবে না, স্পর্শ করবে না। তুই শুধু আমার, একমাত্র আমার। তাই তোকেও হাত বাড়ানোর আগেই নিজের সম্পত্তি ঘরে নিব। এগিয়ে যায় দুই মানব মানবী। দুজনের মনের অনুভূতিগুলো ভিন্ন। তাজের মুখে রহস্যময় হাসি লেগে আছে।